হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আয়নীয় ও সমযোজী বন্ধনের লেকচার নাম্বার 1। মানে এটা হচ্ছে ওই যে পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম তার একটা পার্ট, ঠিক আছে, সেটা নিয়ে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গিয়ে সো সরি, কারণ আমি বিগত 1 মাস ধরে, আমার দাদা আগের দিন বললো আমাকে যে তুই 1 মাস ধরে ভিডিও দিচ্ছিস না ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তার জন্য খুব সরি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সিলেবাস তো তাও নভেম্বর মাসের, মানে অক্টোবর মাসটা শেষ হবে, নভেম্বর মাসের মেবি ফার্স্ট উইকটা, মেবি তাও না লাগাই উচিত, তো মেবি ফার্স্ট উইকটা লাগবে, তাও শেষ করে দেবো। ঠিক আছে, কারণ আমার মনে হলো যে এত তাড়াতাড়ি সিলেবাস করে কী লাভ, সেটা অজুহাত কথা আমি বলছি এমনি। মানে আমার জানি না কী হচ্ছিলো, আমি কী করছিলাম, হ্যাঁ আমার ভর্তি ছিল কলেজে, তো কলেজে ভর্তি হয়েছিলাম, তারপর কলেজ স্টার্ট হয়ে গিয়েছিলো কদিন, তো আমার মনে হচ্ছে কখন ভিডিও বানাবো, বা এটা বলতে সবথেকে ভালো কথা হচ্ছে এটাকে বলে প্রোক্রাস্টিনেশন, বা আমার ইচ্ছা করছিল না ভিডিও বানাতে, জানি না কেন, সো সরি। আমাকে তারপরে কিছুদিন আগে আমি শর্টস ছেড়েছিলাম তোমাদের সৃজন দাদার পুজোতে ঘুরতে গিয়ে, তখন একটা ছেলে এমনিও দেখা হয়েছিল, একজন বললো যে তা তুমি ভিডিও কেন ছাড়ছো না, ঠিক। আবার একজন কমেন্টও করলো যে তোমরা ভিডিও কেন ছাড়ছো না। তা বললাম না ভাই সাহেব, ভিডিও তো বানাতেই হবে, অনেকের দায়িত্ব নিয়ে নিয়েছি, 2-1 জনের, মেবি একজন যদি উপকার পায় ভিডিও বানিয়ে, মানে আমার তো ভিডিও বানিয়ে তো আমি তো উপকার পাবোই, মানে তোমাদের মধ্যে, তাহলেও আমি গ্রেটফুল হয়ে যাবো, সো সরি। আর তোমরা এখান থেকে শিখতে পারো যে প্রোক্রাস্টিনেশন খুব খারাপ জিনিস। ঠিক আছে, আমি এইটা আর হবে না। আমি এবার তোমাদের সিলেবাস যতদিন না শেষ করছি, আমি এখন ওথ নিচ্ছি। ওথ নেয় না রাখতে, একটা ওথ মানে হচ্ছে গিয়ে প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করছি যতদিন না তোমাদের সিলেবাস শেষ হচ্ছে ততদিন রেগুলারলি ভিডিও আসতে থাকবে। আজ যে সোমবার, তোমাদের কাছে সোমবার দিন যাচ্ছে, আমি দশমীর পর দিন করছি ভিডিও রেকর্ড। ঠিক আছে, তো তারপর থেকে আমি বলছি রোজ দিন তোমাদের কাছে এখন ভিডিও আসবে যতদিন তোমাদের সিলেবাস শেষ হচ্ছে। তাই বেল্ট বেঁধে নাও, মানে ফ্লাইটে উঠে পড়ো। ঠিক আছে, আর কি, শুভ বিজয়া দশমী সবাইকে। আমার থেকে সবাই মেবি ছোটোই হবে, সবাইকে খুব ভালোবাসা। ঠিক আছে, আমার কাছে সবাই শিখতে পারো যে কীভাবে কামব্যাক করতে হয়, এইসব বাওয়াল কথা। মানে দেখো, আমি একটা মাঝখানে ব্রেক এলো, আমি রেস্ট নিয়েছি অনেক, তোমরাও মেবি অনেকে ছেড়ে চলেও গেছো, আমি জানি, সো সরি। মানে আমারই দোষ ওটা, মানে অনেকে চলে গেছে, দাদা পড়াচ্ছে না ঠিকঠাক, ঠিক আছে, সো সরি, ওটা আমার দোষ। তো যারা এখনও আছো, যারা এখনও একটা ভিডিও একজন দেখছো, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তোমার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো সো সরি, এটা আমার দোষ, ঠিক আছে। তো এর থেকে বোঝা যায় যে ভুল মানুষ মাত্রই হয়, আমিও মানুষ, এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর কিছু না। ঠেকুর ভালো উঠছে, ভালো মন্দ খেয়েছি। ঠিক আছে, সবার পুজো কেমন কেটেছে? সবাই ঘুরতে গেছে বন্ধু নিয়ে, হ্যাঁ বন্ধু বান্ধবী, তারপরে তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি আমি। সবাই ঘুরতে গেছো, খুব মজা করেছো, খুব ভালো কথা। কিন্তু এবার আবার ফিল্ডে নেমে পড়ো সবাই। 1 মাসের, আমি তোমাদেরকে পুজোর ছুটি দিয়েছিলাম 1 মাসের, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আগস্ট মাসের, আজকে আমি 3 তারিখে রেকর্ড করছি আগস্ট মাসের। ঠিক আছে, আগস্ট মাস, সেপ্টেম্বর মাসে পরে আগস্ট তৈরি হয়, অক্টোবর মাস। তো এরপর তোমার কাছে পুরো ফুল ভিডিও যাবে। ঠিক আছে, প্রথমে অ্যাপোলজি চেয়ে নিতে হয়, ঠিক। তো চলো আজকে কী পড়বো দেখা যাক। আজকে কী পড়বো, দেখো এখন যে টপিকটা, মানে যে টপিকের অন্তর্গত এখন পড়বো, সাব টপিক বা টপিক, সেটা হচ্ছে কি আয়নীয় ও সমযোজী বন্ধন। মানে দুটো মৌল কীভাবে, দেখো আমাদের এখানে এখনও মাইকে লাফালাফি হচ্ছে, কালকের ভাষণ আছে, তার জন্য মেবি তোমাদের কাছে নয়েজ যেতে পারে, ওটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, হ্যাঁ। তো এবার প্রথমে কি আয়নীয় সমযোজী বন্ধন, মানে দুটো যৌগ, ধর যে NaCl বা CO2, এই যে যৌগগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আমরা এইখানটায় শিখবো। ঠিক আছে, বোঝা গেছে। এবার তো আজকে কী পড়বো সেটা দেখে নিই। আজকে পড়বো ইন্ট্রোডাকশান, প্রথমে তো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান দিতে হয়, সেটা দেবো। তারপর কি নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার ও মৌলের সক্রিয়তার কারণ, মানে মৌলগুলো কীভাবে বন্ধন তৈরি হয় বা কোথায় কী হয়। নিষ্ক্রিয় গ্যাস যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, ঠিক আছে, ওইদিকে হিলিয়াম আছে, ওগুলো আবিষ্কার। আর আয়নীয় বা তৈজযী বন্ধন, ঠিক আছে, আয়নীয় বা তৈজযী বন্ধন বা যৌগ লেখা এখানে ভালো হবে, আয়নীয় বা তৈজযী যৌগ, ঠিক আছে, এইগুলো আমরা আজকে পড়বো, হয়েছে। তো চলো আজকে পড়াশুনো স্টার্ট করা যাক। দেখো আমরা আজকের কি করব, আমরা করবো হচ্ছে কি
আমরা এখন করবো হচ্ছে কি মৌলদের বিয়ে দেবো। সিম্পল ভালো ভাষায় হচ্ছে মৌলদের বিয়ে দেবো। কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করে, কেউ লাভ ম্যারেজ করে, ঠিক আছে? সেরকমই বিভিন্ন ধরনের বন্ধন। এই যে বন্ধন মানে ভেবে নাও তোমাদের বিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের বিয়ে না, হ্যাঁ ডোন্ট এত ভালো কথা ভাবতে নেই বেবি। কি মানে মৌলদের যে মৌল আছে ওদের তো একা একা ফিল হয়, হাইড্রোজেন হিলিয়াম নিয়ন, তারপরে আরও আছে, যেরকম আমাদের আয়রন আছে, তারপরে ওইদিকে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এদিকে লিথিয়াম আছে, সোডিয়াম আছে। ওগুলোর কী করবো আমরা সিম্পল ভালো ভাষায় না খারাপ ভাষায় বিয়ে দেবো, ঠিক আছে? তো চলো কীরকমভাবে বিয়ে দেবো সেগুলো আগে বলি। দেখো বিয়ে দিতে গেলে কীরকম হয় তোমাদের রিলেশনশিপের, এখন তোমাকে গভীর ইয়েতে চলে যাই। বিয়ে দিতে গেলে ধরো যে কেউ একজন তোমার থেকে ইয়েতে আছে, লেভেল একটু উঁচু লেভেলে আছে, আর তুমি একটু নিচু লেভেলে আছো, ঠিক আছে? তোমাকে দিয়ে নিচু লেভেলে বলছি। তখন কী হবে, যখন তোমাদের মধ্যে যখন তোমরা রিলেশনশিপে যাবে, তখন কি হচ্ছে, তুমি একটু নিচে নেবে, মানে এখানে তোমার যে সুন্দরী দেখতে, তোমাকে খুব খারাপ দিতে সবাই জানে, যে ইয়েতে দেখতে বা দেখাতে সবই ভালো হয়, আরও অনেক কিছুতে ভালো, ঠিক আছে? আর তুমি খারাপ সব কিছুতে, ঠিক আছে? ও কি করবে, ও নিজেকে একটু নিচে নেমে নামাবে, আর তুমি একটু নিজেকে উপর নেমে তুলবে, হ্যাঁ? তারপর দুজনের মধ্যে কী হবে, ইকুয়ালিটি স্টাবলিশড হবে, হ্যাঁ? যখন ইকুয়ালিটি দুজন হয়ে যাবে, যখন দুজনে একটা স্টেবল, বা এটাকে ভালো করে বললে হয়, দুজন যখন স্টেবল হবে তখনই তোমরা বিয়ে করবে, তাই তো? বা এখনও অনেক ইয়েরা আছে যারা, আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, 18 বছর বয়স, 18 কি 19 বছর, সে ভাই এখন বিয়ে টিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়ে গেছে, সেগুলো এক্সেপশন, ঠিক? সেগুলো এক্সেপশন। তাছাড়া কি হয়, দুজনেই, তুমি একটু পয়সা কামালে, স্টেবল হলে, মা বাবাকে দেখতে পাবে, তোমার যে আছে সেও একটুখানি পয়সা কামালো, স্টেবল, মানে আমাদের কাছে স্টেবল মানে কি, পয়সা কামানো, একটা ভালো ঘর বানানো, মা বাবাকে দেখা, সেটা আমাদের কাছে স্টেবল। এবার ইলেকট্রন বলে আমাদের কাছে যে মৌলগুলো আছে, যেরকম মৌল কি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আরও আছে এখানে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আরও বলো আর কি যা মাথায় আসছে, আর কি বলবো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে আরও আছে যত পুরো পিরিয়ডিক যত মৌল আছে, তাদের কাছে স্টেবল হওয়া মানে নিষ্ক্রিয় গ্যাসের যে মৌল, মানে কি, হিনা, নিনা और करीना, 0 रन, ঠিক? বা জেরক্স রঙ্গিন, এরকম কিছু একটা তোমাদেরকে বলেছিলাম। তো এই যে এদের কাছে স্টেবল হওয়া মানে হচ্ছে গিয়ে এদের ইলেকট্রনিক কনফিগারেশন, বা কি আমরা যেটাকে বলি বাংলায় ইলেকট্রন বিন্যাস লাভ করা, বুঝতে পেরেছো? এদের কাছে স্টেবল হওয়া মানে, আমাদের কাছে স্টেবল হওয়া মানে আমরা কাউকে দেখি যে ধর যে আমাকে আমার বাবার মতন হতে হবে, ঠিক? আমাকে আম্বানির মতন হতে হবে, তাহলে আমি স্টেবল। এবার সবার রেফারেন্স পয়েন্ট আলাদা থাকে, সেরকমই এদের কাছে রেফারেন্স পয়েন্ট হচ্ছে গিয়ে এদের যে এদের যে সবথেকে কাছের, তুমি কাকে দেখে তুমি সবথেকে বেশি ইন্সপায়ার হবে, হ্যাঁ? তোমার সবথেকে কাছে যে খুব ভালো ফিল্ডে কিছু করছে, হ্যাঁ, যেরকম আমি আমার বাবাকে দেখে ইন্সপায়ার হবো, কারণ আমার বাবা ভাই মাচাচ্ছে জীবনে আলাদাই লেভেলের, এখন এই বয়সে হয়েছে, ঠিক আছে? তো সেরকমই তুমি তোমার সবথেকে কাছে যে আছে তার থেকে ইন্সপায়ার হবে। সেরকমই এই মৌলগুলো এদের সবথেকে কাছের যে নিষ্ক্রিয় মৌল আছে তাদেরকে দেখে ইন্সপায়ার হয়, বা তাদের মতন হওয়ার চেষ্টা করে। এবার তাদের মতো হলেই তারা কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়। বোঝা গেছে? হ্যাঁ। এবার প্রথমে আমি তোমাদের কি বললাম, প্রথম ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক? ভাই আমি ইন্ট্রোডাকশনই সব বলে দিয়েছি। হ্যাঁ। তারপরে এবার দেখো নিষ্ক্রিয় গ্যাসের, এবার কি পড়বো আমরা, নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার। নিষ্ক্রিয় গ্যাস কীভাবে আবিষ্কার হলো ও মৌলের সক্রিয়তার কারণ, মানে এই যে আমাদের মৌলগুলো যে সক্রিয় তার কারণ কি। দেখো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো আমাদের, হিলিয়াম, নিয়ন, ভাই নিয়ন স্পেলিং হ্যাঁ, আর্গন, নিয়ন স্পেলিং না, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে? আর কি আছে বলো হিনা, নিনা, অর্গানা, জেরক্স, রঙ্গিন বা 0 রান, ঠিক? তো এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি? এবার প্রথমে একটা বিজ্ঞানীর নাম ছিলেন, একটা না দুটো বিজ্ঞানী, র্যালে ও র্যামসে, ঠিক আছে?
তারা কি করলেন, তারা প্রথমে কোন মৌল পেয়েছিলেন, দাঁড়াও আমাকে খুঁজতে হবে, আর্গন কই গেল ভাই, এই তো আর্গন। প্রথমে তারা এই মৌলটাকে খুঁজে পেয়েছিলেন, ঠিক আছে, মানে আবিষ্কার করলেন। এবার তারা এই মৌলটাকে, এই আর্গনটাকে কি দিয়ে, হাইড্রোজেন H2, হাইড্রোজেন, তারপরে দাঁড়াও ক্লোরিন, অক্সিজেন, এইগুলোর সাথে রিয়্যাক্ট করার চেষ্টা করলেন। কিন্তু এ তো বড়লোক মানুষ, দেখবে বড়লোকরা সব জায়গায় গিয়ে কথাবার্তা বলে না। আম্বানি এসে আমাদের এইসব বাচ্চাদের ঝগড়ায় এসে লাফালাফি করে না, বা আম্বানি এসে ভুলভাল কথা বলে না, ঠিক আছে। আম্বানি সবসময় কারণ ও স্টেবল ভাই, প্রচুর পয়সা আছে ওর কাছে, তাই ও রাস্তায় গাড্ডা আছে, ও প্লেনে করে যাবে, তাই ওদের কোনো অসুবিধা পড়ে না, তার জন্য ওরা বেশি রিয়্যাক্ট করে না। সেরকমই আর্গন, এরা যেহেতু অনেক স্টেবল, তাই ওরা বাচ্চাদের সাথে কি করে না, রিয়্যাক্ট করে না, বোঝা গেছে। তাই তার জন্য এরা দেখলেন যে এই মৌলটা তো হেভি জিনিস, এ তো রিয়্যাক্ট করছে না, ভালো জিনিস। এবার তারপরে আরও জিনিসপত্র কী বলো, আবিষ্কার হলো, বা যেটাকে বলে আবিষ্কার, বা যেটাকে বলে ডিসকভার হলো। কী জিনিস আবার কি হলো, তারপরে এই যে র্যামসে, বা কী নাম ছিল ভাই সব, কই গেল, আর্গন হিলিয়াম আবিষ্কার করেন র্যামসে। হ্যাঁ, আমাদের র্যামসে সাহেব কি আবিষ্কার করলেন, তারপরে হিলিয়াম আবিষ্কার করলেন। হ্যাঁ, হিলিয়ামও দেখলেন সেম জিনিসপত্র, ঠিক আছে। তারপরে কি হলো, এরকম এই ভাই এটা কি, ক্রিপ্টনে তো কে থরি হয়, কে ই হয়, তাই না, ক্রিপ্টনে কে আর হয়, সরি, ঠিক আছে। এবার হয়েছে, এবার কি হলো ভাই সাহেব, দাও, লোকজন চলে এসছে বাড়িতে। হ্যাঁ, কোথায় আছি আমি এবার, তো এবার তারপর ওরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করলো, কেন এরা করে না, রিয়্যাক্ট কেন করে না। তখন দেখা গেল হিলিয়ামের, আমি তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছিলাম, হিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে, ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, 1s2। নিয়নের কি হয়, নিয়নে টোটাল 10টা ইলেকট্রন, তাই নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, 1s2, 2s2, 2p6। হ্যাঁ, দেখো এটা হচ্ছে শেষ কক্ষ, নিয়নের শেষ কক্ষ কোনটা, নিয়নের শেষ কক্ষ এইটা 2, মানে এইটা। হ্যাঁ, এটা দেখলেন যে নিয়ন বা হিলিয়াম। এবার দেখো আরও দেখি, আর্গনেরটা দেখি, আর্গনের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 18টা, জানো তোমরা সবাই। হ্যাঁ, আগে ভাই সাহেব আমি পড়িয়েছি, দেখো আর্গনের হচ্ছে গিয়ে এত, তাহলে কী হয়, আর্গনেরটা দেখি ইলেকট্রনিক কনফিগারেশন কী লেখা যায়। আর্গনের হচ্ছে গিয়ে 1s2, 2s2, 2p6, তারপরে কি আর 3s2, 3p6। হ্যাঁ, এখানে কোনো ডি এখন আসেনি, তাহলে দেখো 18টা হয়ে গেল, 2 এখানে হচ্ছে কি কটা হচ্ছে 8টা, 10টা, আর এখানে 8টা, তাহলে কটা হলো 18টা। দেখো এইখানে দেখো এইখানটাতে এটা শেষ কক্ষ, আবার এইটা আর্গনের ক্ষেত্রে শেষ কক্ষ কোনটা, এটা শেষ কক্ষ 3 শেষ কক্ষ, তাই তো, মানে বা এটা কি ওই কে, ওই যে mn কে, এরকম KLMN পড়েছিলাম না, KLM পড়েছি না, তাহলে শেষ কক্ষ কোথায়, আর্গনের ক্ষেত্রে m, ঠিক। এবার দেখো কি হচ্ছে, তো আর্গন এবার তারপরে বিজ্ঞানীরা বুঝতে পারলেন। এবার দেবে ক্রিপ্টনে, তোমরা যদি, আমি তোমাকে এটা শেখাইনি, ক্রিপ্টনের ইলেকট্রনিক কনফিগারেশন বের করো, এটার ইলেকট্রন নাম্বার হয় বা পরমাণু সংখ্যা হচ্ছে 36। এটা তোমাদেরকে আমি শেখাইনি, কারণ কি, আমি তোমাকে বলেছি তোমরা 18-এর ওপরে উঠবে না, 18-এর ওপরে উঠলে অ্যাডাল্ট হয়ে যাবে, তার জন্য 18-এর উপরে ইলেকট্রন সংখ্যায় যাবে না, ঠিক আছে। তো এবার কোথায় আছি আমি এখানে আছি। হ্যাঁ, তো এবার এটাতেও দেখবে ক্রিপ্টন শেষ কক্ষে দেখতে পাবে যে 8টা ইলেকট্রন, এটাও যেরকম শেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে, এটা শেষ কক্ষে কটা আছে, 8টা। একমাত্র হিলিয়ামেরই কটা আছে, 2টো। সেরকম প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌল, বা আমরা ইংলিশে বলি নোবেল গ্যাসের কটা আছে শেষ কক্ষে, 8টা করে ইলেকট্রন থাকে। কটা করে ইলেকট্রন থাকে, 8টা করে ইলেকট্রন। সেখান থেকে আমরা বুঝতে পারছি, জানো তো, মানুষ সব কিছুতে প্যাটার্ন খুঁজতে চায়, তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন কোনো জিনিসের, মানে তার জন্য, মানে কোনো জিনিসের যখন শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, কোনো মৌলের শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে শেষ কক্ষে, একমাত্র হিলিয়াম ছাড়া, ঠিক আছে। হিলিয়ামটা এক্সেপশন, কি এক্সেপশন, মানে ওই
একটু আলাদা রকম, ঠিক? যখন কোনো মৌলের শেষ কক্ষ, এই যে এটা 3 যেরকম শেষ কক্ষ, এইটার হবে মেবি 4, ঠিক আছে? সে শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকছে? হ্যাঁ, শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকলে সেটা হয় স্টেবল। এটাকেই বলছি আমরা অষ্টক সূত্র। কি? রাসায়নিক সুস্থিরতার লাভের জন্য বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় কই গেল ভাই সাহেব তৈরি ও সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে কী বলে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতা দেখায়। ঠিক আছে, মানে ভাই সাহেব তোমাদের বুঝতে পারেন, আমি জানি। এই যে এটা হলো নিয়নের কটা আছে? 10টা। এবার দেখো, আমরা সোডিয়াম জানি, সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামে কটা ইলেকট্রন থাকে দাদা? সোডিয়ামে কটা ইলেকট্রন থাকে তারপর আমাকে একটু ভাবতে হবে। হেলিনা, হ্যাঁ, সোডিয়ামে থাকে হচ্ছে গিয়ে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামে থাকে 11টা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে? 1s2, 2s2, 2p6 আর কি হচ্ছে 3s1, তাই তো? সোডিয়াম কি করে? ও দেখছে যে আমাকে আমার আশেপাশে যে দাদাটা খুব ভালো তার মতো হতে হবে। হ্যাঁ, তার মতো হতে গেলে ধরো যে সে ধরো যে মানে এরকম জিনিসপত্র তুমি ভাবতে পারো, এরকম এক্সাম্পল দিয়ে তুমি অনেক তোমার কাছে ব্যাড হ্যাবিট আছে, হ্যাঁ, সে একটা যদি ছেড়ে দাও তাহলে তুমি ওই দাদাটার মতন হয়ে যাবে। তাই ও কী করলো? এই একটি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কী হয়ে যায়? শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? তাহলে শেষ কক্ষে 6টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এই 8টা ইলেকট্রন আছে। যে শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকছে তার মানে কি হয়ে যাচ্ছে? এইটা নিয়নের মতো হয়ে যাচ্ছে। কার মতো হয়ে যাচ্ছে? নিয়নের মতো হয়ে যাচ্ছে। তখন সোডিয়াম কি হয়ে যায়? স্টেবল। বোঝা গেছে? এটাই বলছে যে ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণ। এবার ইলেকট্রন গ্রহণ কীভাবে দেখাবো? দেখো, ধরো যে তোমার কাছে ক্লোরিন আছে, ক্লোরিনে কটা ইলেকট্রন থাকে দাদা? ক্লোরিনে থাকে 17টা। হ্যাঁ, তো ইলেকট্রন কনফিগারেশন কী হয়? 1s2, 2s2, 2p6, তারপর কি 3s2, 3p5। হ্যাঁ, তো দেখো ক্লোরিন যদি আর একটা ইলেকট্রন নিয়ে নেয় বেশি, নিয়ে নেয় তাহলে ক্লোরিন আর্গনের মতো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ক্লোরিন কি করে? আরও একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কি হয়ে গেল? 6। তাহলে দেখো কটা ইলেকট্রন শেষ কক্ষে আছে? 8টা। হ্যাঁ, 8টা শেষ কক্ষে, তাহলে ওটা তখন কী হয়ে গেল? স্টেবল। এটাকেই বলছে যে রাসায়নিক সুস্থিরতা লাভের জন্য, মানে রাসায়নিক বা আমরা ইংলিশে যেটাকে বলি স্টেবিলিটি, ঠিক? রাসায়নিক সুস্থিরতা লাভের জন্য বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ কক্ষের, এটা সর্ববহিস্থ কক্ষ, এইটার যদি ছিল 3s1 আর এটা হ্যাঁ, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় তৈরি ও সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে, কি সমভাবে ব্যবহার, এই কথাটা তোমরা একটু পরে বুঝবে। এটা কোভ্যালেন্ট বন্ডিং বা যেটাকে আমরা বলি এই যে সমযোজী বন্ধন, তখন আমরা এটাকে শিখবো, ঠিক আছে? মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতা দেখায়। কি এরা লাভ করার এরকম প্রবণতা দেখায়, মানে ভালো হওয়ার চেষ্টা করে। তার জন্যই এগুলোকে কি বলা হয়? এইটাকেই বলা হয় অষ্টক সূত্র। এটাকে কি বলা হয়? অষ্টক সূত্র। বোঝা গেছে? হ্যাঁ, এবার আরেকটা হয় দ্বৈত সূত্র। কি হয়? দ্বৈত সূত্রটা কি দাদা? দেখাচ্ছি। ওয়েট, আমি তোমাকে যেটা বললাম না, যে তুমি আশেপাশে যাকে দেখছো, হ্যাঁ, তোমার মতন, মানে তোমার থেকে ভালো বা একটা ভালো লোক, ঠিক আছে, তুমি তারই মতোই হওয়ার চেষ্টা করছো। তুমি এখন আম্বানির মতন হওয়ার চেষ্টা করছো না, ওটা দূরে হওয়ার চেষ্টা করছো। মানে লেটার মাইন্ডে তুমি আম্বানির থেকে ইন্সপায়ার হবে। প্রথমে কার থেকে ইন্সপায়ার হবে? মা বাবার কাছ থেকে, কারণ মা বাবাকে তুমি আইডিয়াল দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেরকমই হিলিয়ামের আশেপাশে কি আছে? হাইড্রোজেন আছে দাদা, আর কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম। এরা কি চায়? হিলিয়ামের এই মানে শেষ কক্ষে 2টো ইলেকট্রন রাখতে, তার জন্য কি হয়? হাইড্রোজেনের কি হয়? 1s1 হয়। তাই হাইড্রোজেন কি করে? 8টি ইলেকট্রন যদি কোথা থেকে পেয়ে নেয়, 8টি ইলেকট্রন যদি কোথা থেকে নিয়ে নেয়, তাহলে কি হয়ে যায়? 2টো। তাহলে কি হয়ে যায়? 2টো ইলেকট্রন, ঠিক? তাহলে দেখো হিলিয়ামের মতন হয়ে গেল। লিথিয়ামের কত ইলেকট্রন? শেষ 3টি ইলেকট্রন টোটাল। তাহলে এর কি হয়? ইলেকট্রনিক কনফিগারেশন 1s2,
2s1, তাই দেখো ও যদি এই একটা ইলেকট্রন কাউকে যদি দিয়ে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে এটার মতো। হ্যাঁ, বেরিলিয়ামের কি হয় 4টি ইলেকট্রন, 1s2 2s2, তাই তো। ও যদি এই দুটো ইলেকট্রন কাউকে দিয়ে দেয় তাহলে কার মতো হয়ে যাচ্ছে, হিলিয়ামের মতো। এটাই হচ্ছে কি গল্প। বোঝা গেছে ভাই সাহেব, আমি কি লেভেলিস, হ্যাঁ বিয়ে কিসব দিয়ে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে, সাবাস, ভেরি গুড, লেভেল ভালো হচ্ছে ভাই সাহেব, ভালো হচ্ছে, হেভি লেভেলে পড়াচ্ছি আমি, পড়াচ্ছি কি তোমরা খুব ভালো লেভেলে বুঝতে পারছো। ভেরি গুড বোঝা গেছে। এটাকে বলা হয় দ্বৈত সূত্র। ঠিক আছে, এগুলো লেখাটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো PDF যেরকম দিয়ে দিই, আমি কষ্ট করে লিখছি না। তোমরা একটু একবার দেখো আমি কি তোমরা এতদিন ধরে যারা পড়েছো তারা জানো যে আমি কি বুঝিয়ে দেবো তোমাদেরকে। এবার PDFও দিয়ে দেবো তোমাদের কাছে, যাদের কাছে বই নেই, সবার কাছেই নিশ্চয়ই বই আছে। যাদের কাছে বই নেই তারা কি করবে, সেই PDFটা দেখে একটু পড়বে। যার কাছে বই আছে তারা বই থেকে পড়বে, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক হয়ে গেছে, এটা হচ্ছে দ্বৈত সূত্র, অষ্টক সূত্র সব বললাম। এবার হচ্ছে কি আমাদের আয়নীয় যৌগ। সেটা কিভাবে ক্রিয়েট হয় দাদা? আয়নীয় যৌগ যখন ধরো যে একটা ধাতব মৌল মানে এই যে আমাদের পিরিয়ডিক টেবিল তোমরা জানো, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর কি হেলিনা কি রব আরডি হয়ে গেল, রব সেফারিয়াত। ঠিক আছে, এটাকে কি বলি আমরা, ধাতব মৌল। হ্যাঁ, ধাতব মৌল, বা যেটাকে আমরা কি বলি ধাতব, সব কি বলি এটাকে আমরা, দাও এক সেকেন্ড আমি নামটা ভুলে যাচ্ছি। ক্ষার ধাতু, হ্যাঁ এটাকে আমরা কি বলি, ক্ষার ধাতু বলি এটাকে। হ্যাঁ, কি বলি, ক্ষার ধাতু বা মানে ধাতু তো বলছি, এগুলোকে বলে ধাতব মৌল। বা এর পাশেও যেগুলো থাকে, যেরকম হেলিনা কি রাবসেফারিয়া, তারপরে কি হয় বেটা মাঙ্গে, কন্যা সুন্দর, বাপ রাজি, কি হয় এটা রাজিতে, আর তোমাকে একটু বলে দিচ্ছি, আরে বাপ রাজি আরে। ঠিক, এইগুলো এরা আমি যখন পিরিয়ডিক টেবিল পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম এরা চায় ইলেকট্রন বর্জন করতে। কি চায়? ইলেকট্রন বের করে দিতে, ইলেকট্রন ওদের কাছ থেকে ছেড়ে দিতে। কারণ তাহলে ওরা সব থেকে দেখো, ওরা এইসব জায়গায় এইখানে তোমাদের কি থাকে, আমাদের নিষ্ক্রিয় মৌল থাকে এইসব জায়গায়। হ্যাঁ, তো এরা যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, হাইড্রোজেনটা বাদে, হাইড্রোজেন বলেছিলাম তোমাদের দুষ্ট মৌল, হাইড্রোজেন কি বলেছিলাম, দুষ্ট মৌল বলা হয়। হাইড্রোজেন বাদে এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ঠিক আছে, এরা স্ট্রনসিয়াম বলে এটা কিছু একটা বলে, ছেড়ে দাও। এরা কি করে, এরা কি একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, একটা করে কি দুটো করে, এরা চায় দুটো করে ইলেকট্রন, এরা চায় একটা করে ইলেকট্রন। তাহলে এরা নিষ্ক্রিয় মৌলর ইলেকট্রনিক কনফিগারেশনে কাছাকাছি চলে যাবে। বোঝা গেছে? তাই এদেরকে আমি তোমাদেরকে বলেছিলাম এরা হয় তড়িৎ ধনাত্মক প্রকৃতির, ঠিক আছে। আবার এই পাশে কি কি থাকে আমাদের, ধরো যে এখান দিয়ে সোজা একদম এখানে কি থাকে, ফ্লুরিন, এখানে রেখে দিই, এখানে ছিল হচ্ছে গিয়ে হিলিয়াম, নিয়ন, নিনা और करीना, জেরক্স, রঙিন। ঠিক আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর এখানে কি হয় কি বলে এটাকে, অ্যাস্টাটিন না কিছু একটা বলে ভাই সাহেব, অ্যাস্টাটিন বলে, হ্যাঁ অ্যাস্টাটিন বলে ভাই সাহেব, ঠিক বলে দিয়েছে, সাবাস। হ্যাঁ, কি হচ্ছে এবার এদের তারপরে পাশে কি কি থাকে, অক্সিজেনে, এখানে থাকে অক্সিজেন, তাই তো। ও স্টাইল সে টিপো, আমি তোমাদের শিখিয়েছিলাম টিপো, ও স্টাইল সে টিপো। এই যে এদেরকে বলা হয় হচ্ছে কি অধাতু, এদেরকে কি বলা হয়, অধাতু। তোমাদেরকে আমি বলেছিলাম অধাতু, বলছি সবই তো দাদা তুমি বলেছো, কিন্তু 20 বছর আগে একবার পড়িয়েছিলে, সব ভুলে গেছি, একবার প্লিজ একটুখানি রিভাইজ করে নেবে। ঠিক, এরা কি চায়, এদের দেখো একটা করে ইলেকট্রন যদি এরা নিয়ে নেয়, এরা একটা করে ইলেকট্রন যদি নিয়ে নেয়, আর এরা যদি দুটো করে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে দেখো ইয়ের মতো হয়ে যাচ্ছে, কার মতন, নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাচ্ছে, তাই তো, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হয়ে যাচ্ছে। তাই এরা কি করে, এরা ইলেকট্রন নেওয়ার প্রবণতা থাকে, তাই এদেরকে কি বলা হয়, তড়িৎ ধনাত্মক মৌল। কি বলি এদেরকে, তড়িৎ
ঋণাত্মক মৌল। বোঝা গেছে, বোঝা গেছে, এদেরকে কি বলি? তড়িৎ ঋণাত্মক মৌল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো এবার কি গল্প হচ্ছে। লিথিয়াম ধরো যে একটি ইলেকট্রন, লিথিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি বলেছি আমি? এলআই এর 1s2 2s1। ওভার যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হিলিয়ামের মতো হয়ে যাবে। আর ধরো বা লিথিয়াম দিয়ে এখন দেখাবো না, আগে ইয়ের মতন ইয়ে দিয়ে দেখো, সোডিয়াম দিয়ে। ধরো যে আমাদের আছে সোডিয়াম, ঠিক আছে, আমাদের কাছে কি আছে? সোডিয়াম। সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p6, তারপর কি 3s1। হ্যাঁ, এবার ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কত? হ্যাঁ, কি হয়? কত হয়? 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p5। হ্যাঁ, এবার দেখো কি করছে, এনে মানে সোডিয়াম এখান থেকে একটি ইলেকট্রন, যেটা এই একটি ইলেকট্রন এখান থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, বের করে দিল, এবং তারপরে বের করে দিলে দেখো এ কী হয়ে যাচ্ছে? আর্গনের ইলেকট্রনিক আর্গন বলছে নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশনের বরাবর হয়ে যাচ্ছে, মানে এক হয়ে যাচ্ছে। আর মানে সবথেকে কাছের যে নিষ্ক্রিয় মৌল আছে সেটা হয়ে যাচ্ছে। আর এই একটি ইলেকট্রন কাকে দিয়ে দিচ্ছে? ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তাহলে ক্লোরিন কী হয়ে যাচ্ছে? 3p6, মানে কার ইলেকট্রনিক কনফিগারেশনের কাছাকাছি চলে আসছে, বা কার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করছে? আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করছে। তাহলে দুজনেই কী হয়ে যাচ্ছে? তার আশেপাশের যে কী বলে, আশেপাশের যে নিষ্ক্রিয় মৌল আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে নিচ্ছে, বা স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম যে যখন কোনো মৌল বা কী বললাম না, হ্যাঁ, কোনো মৌল যখন ইলেকট্রন দেয়, ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সেটা কী হয়েছে? পজিটিভ চার্জড। তাহলে কী হচ্ছে? একটি ইলেকট্রন যেহেতু ছাড়ছে তাহলে এটার কী হয়ে যাচ্ছে? Na+। হ্যাঁ, Na কী হয়ে যাচ্ছে? একটি ইলেকট্রন যেহেতু ছাড়ছে তাহলে কী হয়ে যাচ্ছে? Na+। আর যখন ক্লোরিন একটা ইলেকট্রন যখন নিচ্ছে সোডিয়ামের কাছ থেকে, ক্লোরিন কী হচ্ছে? একটা ইলেকট্রন পাচ্ছে, তাহলে সেটা কী হচ্ছে? যে আমি যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, তার জন্য ক্লোরিন কী হয়ে যাচ্ছে? Cl-। হ্যাঁ, এবার তোমরা কুলম্বের সূত্র পড়েছো। কুলম্বের সূত্র যারা চলতরির যারা পড়ে আসোনি তারা বাড়ি থেকে ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবে না, দেখো এমনি ভিউ কমার্সে দেখো আমি বোঝাচ্ছি। ওই কুলম্বের সূত্র ছিল একটা, আমরা চলতরিতে পড়েছিলাম, যেখানে জানতাম যে দুটো চার্জ একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ বল দ্বারা একে অপরের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কী করে? প্রয়োগ করে। ঠিক আছে, দুটো চার্জ, এটা দেখো একটা চার্জ হয়ে গেছে, আর এটাও একটা অ্যাক্টিভ চার্জ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে যদি দুটো সমান চার্জ হয় তাহলে তাদেরকে কী করে? তারা একে অপরকে বিকর্ষণ করে। এবং দুটো যদি আলাদা আলাদা রকমের চার্জ হয়, মানে আলাদা আলাদা চার্জ মানে কি বলতে চাইছি? আলাদা চিহ্নের, মানে ধরো যে একটা পজিটিভ আর একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এদেরকে কী করবে? বিকর্ষণ করবে। আর একটা যদি নেগেটিভ আর পজিটিভ চার্জ থাকে তাহলে কী করবে? আকর্ষণ করবে। বুঝে গেছে? হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম এই কথাটা, মনে করো যে মেয়ে আর মেয়ের মধ্যে কী হবে? বিকর্ষণ হবে। মেয়ে আর মেয়েদের মধ্যে ঝামেলা হবে, ছেলে আর ছেলের মধ্যে ঝামেলা হবে, কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে কী হবে? প্রেম হবে, ভালোবাসা হবে। সাবাস, তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে কী হচ্ছে? এবার Na আর Cl, তাহলে এদের মধ্যে কী হচ্ছে? তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়েট হচ্ছে। এবার এরা কী করছে? একটা বন্ড ফর্ম করছে, যেটাকে আমরা কি লিখি? NaCl। এরকমভাবে আমরা লিখি না যে আমরা খাদ্য লবণ যে খাওয়ার যে লবণ টবণ থাকে সেটাকে NaCl বলি আমরা, সেটা হচ্ছে NaCl। তাহলে এই যে বন্ডটা যে তৈরি হয়েছে এটাকেই বলছি আমরা আয়নীয় বন্ধন। ঠিক আছে, বা তড়িৎযোজী বন্ধন। বোঝা গেছে? এটাকে কি বলছি আমরা? আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। বোঝা গেছে? তাহলে প্রথমে কি হচ্ছে আবার একবার রিক্যাপ দিয়ে দিই। প্রথমে কোন একটা প্রথমে কোন একটা ধাতু, এটা তো ধাতু, কোন একটা ধাতুর যে শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে, এটা শেষ কক্ষের ইলেকট্রন, সেটা একটা হতে পারে, বা এইগুলোর ক্ষেত্রে হতে পারে দুটো, একটা বা দুটো ইলেকট্রন তারা কি করে? বর্জন করে। এবং একটা অধাতু সেই ইলেকট্রনটা, সে একটা কি দুটো হতে পারে, শেষ কক্ষে কি করে? গ্রহণ করে কি হয়? আশেপাশের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, তার নিষ্ক্রিয় মৌল আছে, তার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস লাভ করে কি হয়? স্থায়ী হয়। হ্যাঁ, স্থায়ী হলো, এবং কি হলো? এগুলো আয়নে পরিণত হয়, এবং এগুলো
একে অপর কি হয় আয়নে পরিণত হলো, এই যে এটা একটা আয়নে পরিণত হলো, এটা একটা আয়নে পরিণত হলো, এবং এবার এই আয়নে যে পরিণত হলো এই আয়নে পরিণত হওয়ার ফলে এদের মধ্যে তাড়িতিক আকর্ষণ বল মানে কাজ করে এবং তারা কি হয়ে যায় একটা বন্ড ফর্ম করে এবং একটা কি হয়ে যায় মৌল বা একটা যৌগ গঠন করে। বোঝা গেছে? হ্যাঁ, হেভি ইজি, সাব্বাস, ভেরি গুড। এই তো ছেলে মেয়ে বুঝতে পেরে গেছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো তো? তাহলে এবার এটা কি আমরা জানো তো লিখেছি, মানে এখানে এটা বইতে এটাই লেখা আছে, এই যে এতক্ষণ ধরে যে আমি বোঝালাম সেটা একটু বইতে একটু লেখা আছে, সেটাকে আমি লিখবো না, তোমাদেরকে আমি এখন বোঝাবো। মানে আমি তো লিখছি না ভাই, আমি তোমাদের নোটস টোটস দিয়ে দিচ্ছি এটার, ঠিক আছে? লিখতে গেলে অনেক টাইম চলে যাবে। তো প্রথমে একটা জায়গায় বলেছে, দেখো কীরকমভাবে বন্ড ফর্ম হয়। বলছে যখন কোনো, তোমরা আরেকটা শেখাই, NaCl শেখালাম, আরেকটা শেখাই CaOর, ঠিক আছে? হ্যাঁ, সি এর ইলেকট্রনিক, তে কটা ইলেকট্রন থাকে? এর টোটাল থাকে হচ্ছে গিয়ে কটা 20টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, আর ওটাতে কটা থাকে 8টা। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? এর মানে ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6। আর এইটা আমি তোমাদেরকে শেখাইনি, এরপরে হয় 4s2, ঠিক আছে? হ্যাঁ, আর অক্সিজেনের কত হয় 1s2 2s2, হ্যাঁ 1s2 2s2, আর কি হয় আর 2p6 2p6 কেন 2p2 হয়, 2p2 হয়, এই ঠিক বললাম না, 2p4 হয়, তাহলে 8টা হচ্ছে 2p4 হলো। হ্যাঁ, তাহলে টোটাল কটা হলো? এখানে 8টা আছে, এইটাতে তাহলে 6টা ইলেকট্রন আছে, আর এখানে কটা আছে? এখানে 2টো এক্সট্রা আছে। তো এবার ক্যালসিয়াম কি করে এর এখান থেকে 2টো ইলেকট্রন দিয়ে দেয় অক্সিজেনকে। ক্যালসিয়াম যেহেতু ধাতু, হ্যাঁ, তো দেখো ও যদি এই 2টো ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে দেখো এইটা শেষ কক্ষে কটা ইলেকট্রন থেকে যাচ্ছে? 8টা ইলেকট্রন থেকে যাচ্ছে। ষষ্ঠক সূত্র আমরা পড়লাম, 8টা ইলেকট্রন হয়ে গেলে তাহলে স্টেবল হয়ে যাবে। আবার এই যদি 2টো ইলেকট্রন যদি নিয়ে নেয়, দেখো এখানে টোটাল কটা ইলেকট্রন আছে এখন? 6টা, 2 + 4 6টা ইলেকট্রন আছে। আর কি হচ্ছে 2টো ইলেকট্রন নিচ্ছে এর কাছ থেকে, এই দুটো যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে ও এটাকে নিচ্ছে, ঠিক আছে? যদি নিয়ে নেয় তাহলে এটাও হয়ে যাবে 2 প্লাস এখানে হয়ে যাবে 4, এখানে 4 আছে, প্লাস আরও 2টো ইলেকট্রন যে দিচ্ছে, তাহলে টোটাল কটা ইলেকট্রন হয়ে যাচ্ছে শেষ কক্ষে? 8টা ইলেকট্রন। যেই 8টা ইলেকট্রন যখনই হয়ে যাচ্ছে তাহলে এইটাও তাহলে স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি ক্যালসিয়াম যে 2টো ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কি হচ্ছে? ক্যালসিয়াম যে 2টো ইলেকট্রন দিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে? Ca2+, হ্যাঁ 2 ইলেকট্রন দিয়ে দিচ্ছে। আর অক্সিজেন যে 2টো ইলেকট্রন নিচ্ছে তাহলে অক্সিজেন কি হয়ে যাচ্ছে? O2-, হ্যাঁ। এবার এদের মধ্যে তারপরে আবার কি হবে? তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়েট হবে। কি হবে? এটা আর এটা কি হবে? বন্ড ক্রিয়েট করবে। সেটাকেই আমরা বলছি আয়নীয় যৌগ, যেটাকে আমরা কীভাবে লিখি? এরকমভাবে লিখি CaO, বা এটাকে যদি আঁকাতে যদি ভালো করে বোঝাতে চাও, দেখো সি এর টোটাল শেষ কক্ষে 2টো ইলেকট্রন আছে, তো সি এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? এরকম 2টো ইলেকট্রন আছে, 1 2, হ্যাঁ। আর অক্সিজেনের টোটাল কটা ইলেকট্রন থাকে? অক্সিজেনের এখন কটা আছে? দেখো কটা আছে? 6টা। তাহলে 1 2 3 4 5 6, ঠিক। এবার দেখো এই 2টো ইলেকট্রনকে কি করব? এখানটায় দিয়ে দিলাম, এখানে দুজনকে এতে পাঠিয়ে দিলাম। এবার এটা যে এটা Ca+, Ca2+, আর অক্সিজেন 2- রিঅ্যাক্ট করে কি তৈরি হচ্ছে? CaO। বোঝা গেছে? হ্যাঁ, এটাকেই এবার আমরা একটু লিখবো। এটাকেই দেখো এই যে ধারণাটা, এটা যে কনসেপ্টটা, এটা কে দিয়েছিলেন প্রথমে? এইটা প্রথমবার দিয়েছিলেন হচ্ছে কোসলে, হ্যাঁ। কাকে? কোসলে, হ্যাঁ কোসেল বলে একটা বৈজ্ঞানিক ছিলেন, সে এই ধারণাটা প্রথম দিয়েছিলেন, ঠিক আছে? তো দেখো তিনি প্রথমে কি বলছেন, যখন একটি ধাতব মৌলের পরমাণু ও একটি অধাতব মৌলের পরমাণু রাসায়নিক সংযোগে অণু গঠন করে, মানে একটা ধাতব মৌলের পরমাণু, এটা একটা ধাতব মৌল, এবং একটু অধাতব মৌলের পরমাণু, এটা একটা অধাতব পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যৌগ গঠন করে, তখন ধাতব মৌলের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন, এটা সবচেয়ে বাইরের কক্ষে, এই যে ধাতব মৌলের সবচেয়ে বাইরের কক্ষ এটা, হ্যাঁ, সবচেয়ে বাইরের কক্ষের এক বা একাধিক, এখানে 2টো হয়েছিল। NaCl এর ব্যাপারে কি হচ্ছিল?
NaCl এর ব্যাপারে কি হচ্ছিল, একটা ইলেকট্রন যাচ্ছিল, হ্যাঁ, এক বা একাধিক ইলেকট্রন অধাতব মৌলের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তর করে, মানে কি হয়ে যায়, এটা সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তর করে দিল, হ্যাঁ। পরমাণু দুটির মধ্যে ইলেকট্রন আদান প্রদান এমনভাবে হয় যাতে উভয় পরমাণুর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। কি বলছে, পরমাণুর মধ্যে ইলেকট্রনটা এমনভাবে আদান প্রদান হয় যাতে দুটোই তাদের নিকটতম বা আশেপাশের যে সবথেকে কাছের যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে বা নিষ্ক্রিয় মৌলটা আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক হয়েছে, বোঝা গেছে? কই গেল, হ্যাঁ, লাভ করে। ঠিক, ধরো যে এটা ধরো যে 8টা হিলিয়াম বা ওর আশেপাশে ধরো যে লিথিয়াম হলো বা ওদিকে নিচে হাইড্রোজেন, ওরা কি করে, দুটো ইলেকট্রন ওই যে দ্বৈত সূত্র বললাম, হ্যাঁ। এইভাবে ধাতব মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে এবং অধাতব মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কি বলছে, এইভাবে ধাতব মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক মৌল, এটা একটা ধনাত্মক মৌল, পজিটিভ চার্জ, হ্যাঁ, এবং অধাতব মৌলেরটা, এটা অধাতব মৌল, কি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক মৌলে পরিণত হয়, হ্যাঁ। হয়েছে। তারপরে কি বলছে, তার অতএব বিপরীতধর্মী আয়ন দুটি পরস্পর স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। স্থির মানে তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে, ঠিক আছে, যৌগের অণু গঠন করে। এইভাবে পরমাণু দুটির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। বোঝা গেছে, তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। এটা তোমাদের পরীক্ষা, এইটা তো লিখতে দেবো না, কি করে হতে পারে, দিতেও পারে, আমি তোমাদেরকে PDF তো দিয়ে দেবো, তোমরা একবার রিডিং পড়বে, এটাকে খুব কঠিন না, এটা তোমরা বানিয়েও লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেছে, হয়েছে, হ্যাঁ। এবারে আমরা পড়বো যে তড়িৎ যোজ্যতা কাকে বলে। কি তড়িৎ যোজ্যতা, দেখো এইটা দেখো এটা আছে, আবার ধরো যে NaCl এর ব্যাপারটাও লিখে দিই একবার একটা জায়গায়, NaCl এর ব্যাপারটাও একটা জায়গায় লিখে দিই। Na এর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে, এটা একটা, আর Cl এর কটা ইলেকট্রন থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে, সবাই জানি, হ্যাঁ। NaCl এর কি হয়, Na+ পরিণত হয়, এই একটা ইলেকট্রন এখানে দিয়ে দেয়, তাহলে কি হচ্ছে Na+ আর কি Cl- এ পরিণত হচ্ছে, তারপরে কি হচ্ছে NaCl তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না, হয় কি নয়, বলো, সাবাস, ভেরি গুড, হ্যাঁ, কেউ কিছু বলবি না, ঠিক আছে, হ্যাঁ। তো দেখো এখানে তড়িৎ যোজ্যতা বলতে কি বলছে, যে কটা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, মানে এই দুটো যখন কোনো একটা যৌগ গঠন হচ্ছে, কটা ইলেকট্রন টোটাল মানে আদান প্রদান হচ্ছে, মানে একটা মৌল কটা ইলেকট্রন গ্রহণ করছে বা একটা মৌল কটা ইলেকট্রন বর্জন করছে, সেটাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা। কি বলা হয় তাকে, তড়িৎ যোজ্যতা, হ্যাঁ ঠিক বলছি, তাই কি বলা হয়, কোনো তড়িৎ যোজ্যতা। বোঝা গেছে, খুব সোজা, সাবাস, ভেরি গুড। তাহলে কি, ধরো যে এই CA ধরো যে এইখানে যদি এইটা তোমাকে যদি বলে CO এর ক্যালসিয়ামের তড়িৎ যোজ্যতা কত, CO তে ক্যালসিয়ামের তড়িৎ যোজ্যতা কত বলবে, তাহলে CO তে ক্যালসিয়ামের তড়িৎ যোজ্যতা হচ্ছে গিয়ে 2, কারণ দুটো ইলেকট্রনও কি করছে, বর্জন। আর অক্সিজেনের তড়িৎ যোজ্যতা কত, সেটাও 2, কারণ ওর কি হচ্ছে, অক্সিজেন কি করছে, দুটো ইলেকট্রন গ্রহণ করছে। এবার তোমাকে যদি বলে সোডিয়ামে মানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের তড়িৎ যোজ্যতা কত, তাহলে কত বলবে, 1, কারণ কি করছে, একটা ইলেকট্রন বর্জন করছে। আর Cl এর কত হবে, 1, কারণ ও একটা ইলেকট্রন গ্রহণ করছে। এবার তোমাকে আরেকটা জিনিস শেখাই, ধরো যে মৌল আছে, মৌলটার নাম লিখি, ধরো যে লিখলাম, ভাই সব লেভেল হয়ে গেল, মাঝে মাঝে এরকম কাণ্ড ঠান্ড হতে থাকে, কেউ কিছু মনে করবো না, হ্যাঁ। তো কি, ধরো যে আমাদের নাম আমার নাম ভুলে যাচ্ছি, সেটা দাও, হ্যাঁ। তো ধরো MgCl2, ঠিক আছে, MgCl2, ম্যাগনেশিয়াম, তাহলে কি বেটা মানে 4, ম্যাগনেশিয়ামে কটা ইলেকট্রন থাকে, ম্যাগনেশিয়ামে টোটাল 12টা ইলেকট্রন থাকে, যারা ভুলে গেছো সাবাস। কিরমভাবে থাকে, 1s2 2s2 2p6, তারপর কি 3s2,
12টা ইলেকট্রন থাকে। ক্লোরিনের কটা ইলেকট্রন থাকে? 17টা। কি হচ্ছে 1s2 2s2 হ্যাঁ 2s2 2p6 তারপরে কি 3s2 3p5, তাই তো ক্লোরিনে থাকে। এবার ম্যাগনেসিয়ামে যে দুটো ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়ামের দেখো শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকে, তাহলে ওকে কী করতে হবে, ম্যাগনেসিয়ামকে কী করতে হবে, এই দুটো ইলেকট্রনই বর্জন করতে হবে যদি বন্ড তৈরি করতে হয়। তাহলে ম্যাগনেসিয়াম কী করে দেখো, আর ক্লোরিন ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নিতে পারবে, স্টেবল হতে গেলে একটাই ইলেকট্রন নিতে পারবে ক্লোরিন, তাই তো, কারণ আর্গনের আশেপাশে হতে হবে, আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন, আর্গনে কী হয় এখানে 3p, বা তোমরা ভালো করে আরও ভালো করে বোঝো না, ওই সব ছেড়ে দাও। এখানে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা। শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা। হ্যাঁ, সবসময় স্টেবল হতে গেলে কটা ইলেকট্রন লাগে? 8টা ইলেকট্রন লাগে। হ্যাঁ, এবার ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 2টো। হ্যাঁ, এবার একে কটা করতে হবে? দুটোকে ফেলে দিতে হবে, তাহলে এই দিকে 8টা হয়ে যাবে, তাই তো। এবার দেখো কি হচ্ছে, তাহলে ক্লোরিনের কটা ইলেকট্রন লাগবে? 1টা ইলেকট্রন লাগবে ক্লোরিনের। আর ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন দেবে? 2টো ইলেকট্রন দেবে। এখানে সবসময় বলা হচ্ছে যে আশেপাশের যে সবথেকে নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস লাভ করবে। হ্যালো সবাই বোঝা গেছে? বুঝতে পারছো? সাবাস, ভেরি গুড। হ্যাঁ, তো এবার দেখো ম্যাগনেসিয়াম কি করছে, ম্যাগনেসিয়াম ধরো যে কটা ইলেকট্রন আছে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে? 2টো, এই একটা আর একটা এই একটা। ও কি করছে, ক্লোরিন, এটা একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন আছে, দুটো ক্লোরিন নিচ্ছে। ক্লোরিনের টোটাল কটা ইলেকট্রন থাকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে। আবার এদিকে করে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন। তো ম্যাগনেসিয়াম কি হচ্ছে, এই ক্লোরিনটাকে 1টা ইলেকট্রন দিচ্ছে আর এই ক্লোরিনটাকে 8টা ইলেকট্রন দিচ্ছে। তাহলে এইখানে ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা কত হচ্ছে? ম্যাগনেসিয়াম টোটাল কটা ইলেকট্রন বর্জন করছে? 2টো, তার জন্য এই যে 2টো ইলেকট্রন বর্জন করছে, তাহলে ম্যাগনেসিয়াম তড়িৎযোজ্যতা কত হচ্ছে? 2। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে ক্লোরিনের তড়িৎযোজ্যতা কত হচ্ছে? ক্লোরিনের তড়িৎযোজ্যতা হচ্ছে কি 1। 2টো ক্লোরিন আছে, তাহলে 1 তাহলে 2 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম। এবার তড়িৎযোজ্যতা কাকে বলে সেটা একটু লিখে নিই। হ্যাঁ, তার আগে আর কিছু কি মনে আছে? আর হ্যাঁ দেখো এখানে কীরকম হচ্ছে, ম্যাগনেসিয়াম দেখো, ম্যাগনেসিয়াম যেহেতু 2টো ইলেকট্রন দিয়ে দিচ্ছে তাই এখানে কি হচ্ছে Mg2+, আর Cl যেহেতু একটা ইলেকট্রন করে নিচ্ছে তাই দেখো কি হচ্ছে Cl-, তাই তো, Cl-। তোমাকে কেউ যদি বলে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমাকে কেউ যদি বলে দেয় এটা একটা আয়নিক কম্পাউন্ড, বা ইংলিশে বা বাংলায় বললে আয়নীয় যৌগ, ঠিক আছে, যদি তোমাকে বলে দেয় এটা একটা আয়নীয় যৌগ, তখন কি করবে জানি না, এটা তোমাদেরকে বলা এখন উচিত হবে কিনা। তখন এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ, সেটা এইটার মাথায় বসিয়ে দেবে প্লাসের সাথে, আর এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে 1 আছে, সেটা এর মাথায় বসিয়ে দেবে মাইনাসের সাথে। কীরকম দেখো, ধরো তোমাকে বলে দিল NaCl, বা সবসময় ওটা কাজ করে না, দেখ ওর বাবা, ওটা তোমাকে বলা যাবে না এখন, ছেড়ে দাও, ওটা তোমাদের শুনতে হবে না। হ্যাঁ, ওটা তাহলে তোমার এক্ষুনি মাথা খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও। ঠিক বোঝা গেছে? হ্যাঁ, এবার তড়িৎযোজ্যতা কাকে বলে সেটা একটুখানি তাড়াতাড়ি লিখে নিই। তড়িৎযোজ্যতা কাকে বলে সেটা তাড়াতাড়ি লিখে নিই। কাকে বলে তড়িৎযোজ্যতা? ভাই সাহেব ঠিকঠাক রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। কিছুক্ষণ আগে আমি রেকর্ড করছিলাম, ঠিক আছে, আমি আরও অনেক এগুলো এই তড়িৎযোজ্যতা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, লিখেও দিয়েছি, তারপরে দেখছি ঘুরিয়ে যে রেকর্ড বন্ধ হয়ে গেছে। সাবাস, মজা। তড়িৎযোজ্যতা, হ্যাঁ, তো তড়িৎযোজ্যতা কাকে বলে? ধরো যে আয়নীয় যৌগ গঠনকারী, আয়নীয় যৌগ গঠনকারী, জানি না এটা মেবি গঠনকারী স্পেলিং, কারিটা একটু দেখে নিও, ঠিক আছে, চিকেন কারি নয়, গঠনকারী। হ্যাঁ, গঠনকারী মৌলগুলি একে অপরকে মৌলগুলি যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে
মাধ্যমে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তাদের নিকটবর্তী এটা মেবি এটা নিকটবর্তী স্পেলিং। হ্যাঁ আবার বলে দিচ্ছি, আমাকে যারা স্পেলিং নিয়ে জাজ করবে তারা ভেরি গুড, তারা খুব ভালো, সাবাস। কারণ আমাকে স্পেলিং নিয়ে জাজ করে কোনো লাভ নেই, ঠিক আছে। হ্যাঁ, নিকটবর্তী তাদের বর্জনের মাধ্যমে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় স্পেলিং কে নিষ্ক্রিয়, হ্যাঁ এটাই মনে, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ বিন্যাস লাভের মাধ্যমে মৌলগুলি যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে তা সেই সংখ্যাকেই ইন্ডিভিজুয়ালটাকে কি বলে বাংলায়, সেই সংখ্যাকেই ওই মৌলগুলির ওই নির্দিষ্ট মৌলগুলির কি বলে, তড়িৎযোজ্যতা বলে। বোঝা গেছে কি বলছে? আয়নীয় যৌগ গঠনকারী মৌলগুলি যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এটা আমি নিজে থেকে বানালাম, ঠিক আছে। হ্যাঁ ইলেকট্রন বিন্যাস লাভ করে সেই সংখ্যাকেই ওই নির্দিষ্ট মৌলগুলির তড়িৎযোজ্যতা বলে। বোঝা গেছে? খুব সোজা। এতক্ষণ আমি প্রথমে জানো তো কী করেছিলাম, এটা পুরোটা লিখেছিলাম, ঠিক আছে। লিখে আমার মনে হলো না এই বইতে খুব খারাপভাবে লেখা আছে, তো আমি নিজের ভাষায় তারপর লিখলাম। বোঝা গেছে, এটাও তোমরা পড়ে নিয়ে এবার তোমরা মডিফাই করতে পারো, ঠিক। তড়িৎযোজ্যতা খুব সোজা। হ্যাঁ, তো তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কীভাবে ক্রিয়েট হয় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটার একটা আঁকা হয়, ঠিক আছে। তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করতে পারে, কি জিজ্ঞাসা করতে পারে, দাঁড়াও আমি তোমাকে বলছি কোশ্চেনটা, যে সোডিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। কি সোডিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। এখানে লেখা আছে, দেখো কিরমভাবে, যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, যেটা তোমরা জানো 1s2 2s2 1s2 2s2 2p6 আর কি 2s 3s1, তাই তো? কি 1s2 2s2 2p6 আর কি 3s1, তাই তো? এটা সোডিয়াম ক্লোরাইডের ঠিক। আর কি বলছে? এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো, কি 1s2 2s2 2p6 3s2 3p5, তাই তো? হ্যাঁ, এবার কি বলছে? সোডিয়াম পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনটি ক্লোরিনের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন স্থানান্তরিত করে, এটা এখানে দিয়ে দেয়, ঠিক আছে। এবং তার সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করায় তা Na+ আয়নে পরিণত হয়। এটা একটি ইলেকট্রন বর্জন করায় কিসে পরিণত হয়? Na+। এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করায় এটা কিসে পরিণত হয়? Na-, Na বলছি কেন, Cl- পরিণত হয়, আয়নে পরিণত হয়। অতঃপর Na এবং Cl আয়ন স্থির তড়িতাকর্ষণে যুক্ত হয়ে NaCl গঠন করে, ঠিক আছে। বোঝা গেছে? তোমরা এটাকে ভালো করে লিখতে পারো, কেমন লিখতে পারো? Na, ঠিক আছে, প্লাস Na+ ইলেকট্রন, Na- ইলেকট্রনটাকে একটাকে বের করে দিচ্ছে। কি হচ্ছে তাহলে? Na- ইলেকট্রন করলে Na প্লাসে তৈরি, প্লাস হচ্ছে। আরেকটা কি হচ্ছে? Cl+ ইলেকট্রন, মানে Cl একটা ইলেকট্রন নিচ্ছে, তো Cl একটা ইলেকট্রন নিচ্ছে তাই এখানে প্লাস দিচ্ছে, ঠিক আছে। আর Na একটা ইলেকট্রন বর্জন করছে তাই এখানে মাইনাস দিচ্ছে। বোঝা গেছে? তাহলে তারপরে কি হচ্ছে? Cl- হচ্ছে। ইলেকট্রন যেহেতু এটা গ্রহণ করছে তাই এটা কি হচ্ছে? মাইনাস। আর এটা যেহেতু ইলেকট্রন বর্জন করছে তাই এটা কি হচ্ছে?
প্লাস হচ্ছে। বোঝা যাচ্ছে? একটু কি বোঝা যাচ্ছে? যদি না বুঝতে পারো প্লিজ 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 একবার কমেন্ট করো, আমি আবার কালকে বোঝানোর চেষ্টা করবো। ঠিক ঠিক বোঝা গেছে? হ্যাঁ, হয়ে গেছে, এই আয়ন তৈরি হয়ে গেল। এবার কি হচ্ছে, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে, তাই সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে, তাই এটা। এবার দেখো এগুলোর যে বন্ড তৈরি হচ্ছে সেটা কিরমভাবে দেখিয়েছে, এই যে Na প্লাস Na, এই একটি ইলেকট্রন, আর আর হচ্ছে ক্লোরিনে 1 2 3 4 5 6 7, ঠিক। এই ইলেকট্রনটা কোথায় চলে যাচ্ছে? এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। তো তাহলে কি হয়ে যাচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস। এবার এটা বন্ড ফর্ম করছে, সেটাকে আমরা কি বলছি, NaCl। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? সাবাস, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে কি গল্প ছিল এতক্ষণ ধরে, ঠিক। এবার তোমাকে MgCl-এরও বলে দিলাম, MgCl2 কীরকমভাবে বন্ড ফর্ম করে দেখিয়েছি তোমাদেরকে। MgCl2 কীরকমভাবে বন্ড ফর্ম করে, Mgর এখানে দুটো ইলেকট্রন থাকে, Mgর দুটো ইলেকট্রন ধরা যায়, একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। হ্যাঁ, এখানে একটা Cl আছে যেটার 1 2 3 4 5 6 7 ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 Cl, তাই তো। এখানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, আর কোথায় চলে যাচ্ছে, একটা ইলেকট্রন এখানে চলে যাচ্ছে। তারপর এটা কি বন্ড ফর্ম করছে। বোঝা গেছে? এটা তোমাদের বইতে একটু লেখা আছে, আঁকা আছে, ওরা তোমরা একটুখানি ফলো করতে পারো। আমি এখানে তোমাকে ভালো করে আঁকাটা দেখাতে পারবো না, তোমরা এটা ফলো করতে পারো। তোমাদেরকে দিতে পারে NaCl-এর গঠন দেখাও, ঠিক আছে? তুমি গঠনটা আরও বোঝাবো। বুঝতে পেরেছো? এটা কি কথা, বুঝতে পেরেছো? এবার বলছে তড়িৎযোজী যৌগ, রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো তড়িৎযোজী যৌগ কাকে বলে, বা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ কাকে বলে। রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে স্থির তড়িৎাকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে তড়িৎযোজী যৌগ বলে। বোঝা গেছে? খুব সোজা, যেটা আমি বললাম এতক্ষণ। কি বলছে, রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়। বিপরীত তড়িৎধর্মী আয়নে কিন্তু পরিণত হবেই, এটা কিন্তু হতেই হবে। আয়নে পরিণত হয়ে স্থির তড়িৎাকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। স্থির তড়িৎাকর্ষণ বল বললাম তোমাকে, ওই যে কুলম্বের সূত্র মনে করো। হ্যাঁ, যে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে তড়িৎযোজী যৌগ বলে। ঠিক আছে, বোঝা গেছে? সাবাস, ভেরি গুড। আমি নিজে কি বলছি, আমি কাকে বলছি? তোমরা বেঁচে ঠেচে আছো, জেগে ঠেকে আছো, আমি একটু জল টল খেয়ে নিই। হ্যাঁ, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না। আমাকে সবাই বলেছে এরমভাবে জল খেতে, এখান থেকে ওই পাত দিয়ে দেখা যাবে না তো। হ্যাঁ, এরমভাবে জল খাবো। এটা কিসের বোতল সবাই তো দেখতেই পাচ্ছে, এমনি তো। বোঝা গেছে ভাই লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি কোথায় ছিলাম? দাদা তুমি তো এখন তো এখানেই ছিলে, অনেকদিন হারিয়েও গেছিলে তার আগে। ঠিক আছে, আবার ফিরে তো এসেছি, সেটা হচ্ছে গল্প। হ্যাঁ, এবার কি তড়িৎযোজী যৌগ কীরকম দেখতে হয়। এবার দেখো, এবার ভালো জায়গায় চলে এসেছি। তোমাদেরকে তো এরকম দেখালাম, ঠিক আছে? এগুলো তো হয়, এটা তো সত্য কথা। এবার এই যে পরমাণুগুলো মানে Na বা Cl, এগুলো কীরকম দেখতে হয়। হ্যাঁ, এগুলো কীরকম দেখতে হয়, এইগুলো কি করে দেখো। আয়নীয় যৌগের ক্ষেত্রে কিলাস গঠনের সময় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি। ক্যাটায়ন কাকে বলে দাদা? দেখো এই যে Na+, যার মধ্যে এই যে প্লাস চিহ্নটা থাকে, বা ওই যে Ca2+, হ্যাঁ, Mg2+, যার মধ্যে এই প্লাস চিহ্নটা থাকবে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাটায়ন। কি বলা হয়? ক্যাটায়ন। এটা আমাদের পরেও অনেক কাজে দেবে। আর যেরকম আমাদের Cl-, তারপরে কি Cl-, O2-, তারপরে কি হচ্ছে Cl-, ফ্লোরিন-, এটা খুব কম পাওয়া যায়, তাও এটাও পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। তারপরে আর কি বলো, নাম বলো। আয়োডিন-, ব্রোমিন তো আছে আমাদের কাছে, ব্রোমিন-, Br-, তারপরে ওর নিচে আছে, ভাবো না, অক্সিজেন, S2-, ঠিক আছে, মানে সালফার।
এইগুলোকে বলা হয়, যাদের মধ্যেই মাইনাস চিহ্নটা থাকে তাদেরকে কি বলা হয়? অ্যানায়ন। কি বলা হয়? অ্যানায়ন। বোঝা গেছে? বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, এখন তোমাদের কাজে লাগবে না, কিন্তু এর পরের চ্যাপ্টার অ্যানায়ন এখন তোমাদের কাজে লাগবে না, কিন্তু একটু কিছুদিন পরে আমি যখন নেক্সট চ্যাপ্টার পড়াবো বা নেক্সট টপিক পড়াবো তখন কাজে লাগবে। বোঝা গেছে? এবার এখানে কি বলে দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে কেলাস গঠনের সময় ক্যাটায়ন অ্যানায়নগুলি একটি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার ধারণ করে, যার ফলে সমপ্রকৃতির আধানগুলির মধ্যে বিকর্ষণ বল এবং আয়নগুলির বাইরের কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়াত বিকর্ষণ বলের মান ন্যূনতম হয়। এই সুনির্দিষ্ট জ্যামিতিক আকারের জন্য কোনো নির্দিষ্ট আয়নীয় যৌগের কেলাসে উপস্থিত প্রত্যেকটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন এবং প্রত্যেকটি খেলো। বুঝতে পারেন কেউ? হ্যাঁ, আমি বুঝতে পারিনি, সাবাস। এখানে বলছে হচ্ছে গিয়ে এই যে যখন আয়নীয় যৌগ যখন গঠন হয়, ঠিক আছে, আয়নীয় যৌগ যখন গঠন হয় সেইগুলো শুধু এরকমভাবে যুক্ত হয়ে যায় না, মানে Na আর Cl এরকমভাবে শুধু নর্মালি এরকম যুক্ত হয়ে গেল একটা তৈরি হলো না, এরা কী করে? একটা কেলাস গঠন করে। কেলাস কীরকম গঠন করে দাদা? আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে, মুছে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখো তোমরা একটা আঁকা দেখতে পাচ্ছ, আমাদের ওই যে নুন দেখতে পাবো, নুনের ওই একটা হচ্ছে দানা তুললে সেটা কি এরকম দেখতে হয়, আসলে সেটা এরকম জিনিসপত্র হয়। কীরকম হয় দেখো, নীলগুলো হচ্ছে গিয়ে ক্লোরাইড আয়ন, হ্যাঁ, আর লালগুলো হচ্ছে সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন মানে কি? Na+, আর ক্লোরাইড আয়ন মানে Cl-। এইগুলো এরমভাবে কেন থাকে দাদা? কারণ এদের মধ্যে এই যে দেখো পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, এরা যাতে না, ধরো এখানে দেখো সোডিয়াম, ওই একটা নীল লালটা ধরো সোডিয়াম, আর একটা দেখো লাল আছে, হ্যাঁ, ওইদিকে দেখো একটা লাল আছে, মানে ওইদিকে সব দেখো ওর আশেপাশেও একটা অনেকগুলো লাল ঠাল আছে, মানে সোডিয়াম আয়ন অনেকগুলো আছে, যাতে না নিজেদের মধ্যে, যেহেতু দুটোই পজিটিভ চার্জ, সোডিয়াম আয়ন বা ক্লোরিন নেগেটিভ, দুটোই এক রকমের যেহেতু যে চার্জগুলো, যাতে তাদের মধ্যে যেন না কোনো বিকর্ষণ না হয়ে ভেঙে চলে যায়, তার জন্য ওরা প্রত্যেকটা ধরো যে মাঝখানে, একদম যে মাঝখানে লাল আয়নটা যেটা দেখতে পাচ্ছ বা সোডিয়াম আয়ন যেটা দেখতে পাচ্ছ, তার আশেপাশে দেখো টোটাল দেখো সম ডিস্টেন্সে, সবথেকে কম ডিস্টেন্সে দেখো টোটাল কটা ক্লোরিন আয়ন আছে? 6টা ক্লোরিন আয়ন। দেখো এরকম আঁকাটা তো আমাদের কাছে, এরকম আঁকাটা তো, রাজবীর স্যার প্লিজ একটুখানি আঁকাটাকে ওদিকে শিফট করে দেবেন। দেখতে হবে এইখানে ধরো যে একটা সোডিয়াম আয়ন আছে, বা যেটাকে আমরা লাল দিয়ে ডিনোট করছি, এখানে আছে। তার আশেপাশে দেখো ক্লোরিন কতগুলো আছে, ক্লোরিনটাকে নীল দিয়ে ডিনোট করছি, তো এইখানে একটা ক্লোরিন আছে, মানে এই যে ফার্স্ট একদম যে ফেসটা, এই ফেসে একটা ক্লোরিন আছে এরকম, এই ফেসটাতে আরেকটা এরকম মাঝখানে ক্লোরিন আছে, পিছনের ফেসটাকে এরকম মাঝখানে একটা ক্লোরিন আছে, আবার এইটাতে একটা মাঝখানে এরকম ক্লোরিন আছে, আবার ওপরে একটা এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন। দেখো এই একটা সোডিয়াম আয়নের জন্য কটা? 1 2 3 4 5 6, 6টা ক্লোরিন আয়ন সবথেকে কাছাকাছি আছে। এটাকেই বলা হয় কেলাস গঠন। কি বলা হয়? কেলাস গঠন, বা ইংলিশে বলি ল্যাটিস ফর্মেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটার কারণ কি? যাতে না ওগুলো ভেঙে চলে যায়, মানে এগুলো যাতে না, মানে এবার এর আশেপাশেও তো অনেকগুলো সোডিয়াম আয়ন আছে, এইটা একটা সোডিয়াম আয়ন, তারপর দেখো এইসব জায়গায় একটা সোডিয়াম আয়ন আছে, আবার এইসব জায়গায় একটা সোডিয়াম আছে, মানে এর আশেপাশেও দেখো টোটাল 6টা সোডিয়াম আয়নও আছে। এই সোডিয়াম আয়ন 6টা আছে, 1 2 3 4, হ্যাঁ ওরকম আছে। বুঝতে পেরেছো? যাতে না ওরা ভেঙে চলে যায় তার জন্য এদেরকে অনেক কাছাকাছি থাকতে হয়, তারপর এদেরকে একটা বন্ড, একটা খুব শক্ত একটা এরকম একটা জিনিসপত্র তৈরি করে রাখতে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটার কারণ কি? এখানে লেখা আছে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কেলাস গঠনের সময় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি একটি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার ধারণ করে, একটা জ্যামিতিক আকার ধারণ করে, যার ফলে সমপ্রকৃতির আয়নগুলির মধ্যে বিকর্ষণ বল এবং অ্যানায়নগুলির বাইরের কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রন। আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা অ্যানায়নের বা প্রত্যেকটা ইয়ের বাইরে এরকম ইলেকট্রন ঘুরতে থাকে, টোটাল এখানে 8টা হবে। ইলেকট্রনগুলো কি ঘুরতে থাকে, ঘূর্ণায়মান ইলেকট্রন হয়ে গেল,
ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়ারত বিকর্ষণ বলের মান ন্যূনতম হয়। এইটার কারণ কি, যাতে এদের মধ্যেকার মানে এইটা আর এইটার মধ্যেকার বা এইটা আর এইটার মধ্যেকার বিকর্ষণ বলগুলো কি হয়, সব থেকে ন্যূনতম হয়। বোঝা গেছে? এদের পজিশনটা এমনভাবেই থাকে। এটা দেখো সব জানি না কে বানিয়েছে, কিন্তু সায়েন্সটা হেভি জিনিস। ভাবো এটা নিজের করেই ফরমেশন হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক। তারপরে কি, বিকর্ষণ বলের মান ন্যূনতম হয়। এই সুনির্দিষ্ট জ্যামিতিক আকারের জন্য কোনো নির্দিষ্ট আয়নীয় যৌগের কেলাসে উপস্থিত প্রত্যেকটা ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন এবং প্রত্যেকটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা বেষ্টিত থাকে। বেষ্টিত মানে কি? বেষ্টিত মানে হচ্ছে কি, এটা ধরো যে এটা এনে তো এনে প্লাস বললাম, এটাকে তাহলে কি বলছি, ক্যাটায়ন। ক্যাটায়ন দেখো টোটাল 1 2 3 4 5 6 নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা বেষ্টিত, মানে আশেপাশে দ্বারা ঘিরে আছে, ঘিরে থাকা। বেষ্টিত মানে ঘিরে থাকা। সেরকমই তোমরা যদি ওই ফটোটায় দেখতে পাবে যে ধরো যে ক্লোরিন আয়ন, একদম ওই কোণের ক্লোরিন ধরো যে একটা আয়ন, ওরও দেখো আশেপাশে একটা নির্দিষ্ট সংখ্যক সোডিয়াম আয়নও আছে, বা একটা অ্যানায়নের আশেপাশেও কি নির্দিষ্ট সংখ্যক আমাদের কি বলে ক্যাটায়ন দ্বারা বেষ্টিত থাকে। বুঝতে পেরেছো? যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, তাহলে কি হয়, ধর যে সোডিয়াম ক্লোরাইডের কথা হলে এনের পাশে বা ক্যাটায়নের পাশে কটা ইলেকট্রন থাকে, কটা আনায়ন থাকে, 6টা আনায়ন থাকে। আর আমাদের ক্লোরিনের পাশে কটা সোডিয়াম থাকে, ক্লোরিনের পাশেও 6টা সোডিয়াম থাকে। বোঝা গেছে? এখানে এটাও লেখা আছে যে সোডিয়াম ক্লোরাইডের কেলাসের মধ্যে এক একটি সোডিয়াম আয়নকে 6টি এবং ক্লোরিন আয়নের 6টি ক্লোরিন আয়ন সমান দূরত্ব থেকে সমভাবে ঘিরে থাকে। এক একটি সোডিয়াম আয়নকে 6টি ক্লোরিন আয়ন, এটা 6টা ক্লোরিন আয়ন সমদূরত্বেই ঘিরে থাকে। বোঝা গেছে? তারপর কি থাকে, আবার প্রতিটি ক্লোরিন আয়ন সমান দূরত্বে থাকা সমভাবে 6টি সোডিয়াম প্লাস আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে, যার ফলে মোট তড়িৎচার্জ শূন্য হয়। যার ফলে কি হয়, মোট তড়িৎচার্জ মানে এইটা প্লাস আর এটা মাইনাস দুটো মিলে গেলে কি হয়, মোট তড়িৎচার্জ শূন্য। বোঝা গেছে? সোডিয়াম ক্লোরাইডের ক্লেশে অসংখ্য দেখো, এবার এটার মধ্যে দেখো কতগুলো সোডিয়াম আয়ন দেখতে পাচ্ছ, কতগুলো এই নীলগুলো বললাম ক্লোরাইড, বা তোমরা এই আঁকাটায় দেখো, ছেড়ে দাও, এই যেটা রাজবিদ্যাটা যেটাকে দেখাচ্ছে সেটাতে দেখো, মানে দেখো কত এটা একটা দানা, ঠিক আছে, একটা ওই যে আমাদের নুনের একটা দানার মধ্যে দেখো কতগুলো সোডিয়াম আয়ন আর কতগুলো ক্লোরাইড আয়ন আছে। এরকম না যে একটা সোডিয়াম আর একটা ক্লোরাইড আছে আর এই দুটো বন্ড ফর্ম করে গেছে, এরকম না। বুঝতে পেরেছো? তাই অনেকগুলো দ্বারা অসংখ্য সোডিয়াম ক্লোরাইড দ্বারা গঠন করে। ঠিক আছে, এর জন্যই আমাদের আয়নীয় যৌগের এই কারণেই সংকেত ভর হয়। আমরা যে আগে বলতাম না যে কোন একটা যৌগের কি বললাম না, পারমাণবিক ভর বলছি, কি বলে ওটাকে, আণবিক ভর মানে কি, এইটা সোডিয়ামের একটা সোডিয়ামের ভর আর একটা ক্লোরাইডের ভর, এরকম বলি তো। কিন্তু এরকম একটা অণু ইয়েতে পাওয়া যায় না। এরকম একটা অণু ধরো যে যেরকম আমাদের ধরো যে CO2, ঠিক আছে, CO2 একটা গ্যাস। হ্যাঁ, আমাদের এটা যেহেতু এটা সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে, তোমাদেরকে পরে দেখাবো সমযোজী বন্ধন কীভাবে গঠন হয়। সেখানে আমরা দেখতে পাবো যে এটার প্রত্যেকটা একটা তোমরা পিক করতে পারবে, মানে এরকম হ্যান্ড পিক করতে পারবে, একটা এরকম তুমি এরকমভাবে তুলতে পারবে, মানে মাইক্রোস্কোপ দিয়ে, যে এটা একটা CO2 অণু। বুঝতে পেরেছো? কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা কোনো আয়নীয় যৌগ বা কোনো তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে তুমি সেটা বলতে পারবে না, কারণ তড়িৎযোজী যৌগরা কি করে, কেলাস গঠন করে। কেলাস গঠন করে। তার জন্য আমরা এরকম একটা হ্যান্ড পিক করতে পারি না বা একটা অণু পাই না। বুঝতে পেরেছো? তাই এরকে আমরা বলি সংকেত ভর। তাই এর যে ভরটা, এরকে আয়নীয় ভর না বলে, আণবিক ভর না বলে এর ভরটাই কি বলি, সংকেত ভর। বোঝা গেছে? ধরো যে সোডিয়াম ক্লোরাইডের আমরা আণবিক ভর কত বলি, সোডিয়ামের হয় 23 আর ক্লোরাইডের হয় হচ্ছে 35.5, তাহলে টোটাল কত হচ্ছে 58.5। তো এটাকে আমরা কি বলি, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বলি না, আণবিক ভর বলি না, কি আণবিক ভর বলি না, কি বলি, তার পরিবর্তে সংকেত ভর। কি বলি,
সংকেত ভর। কারণ কি, যেহেতু এরা কেলাস গঠন করে, তো চলো এটা একটু লিখে দিই যে সংকেত ভরের গল্পটা কি। এটা একটুখানি এরা কোশ্চেন পরীক্ষায় দেয়, যে আমার মনে আছে 2022-এ দিয়েছিল, আমি পরীক্ষা দিয়েছি 2022-এ, হ্যাঁ আমার মনে আছে, ঠিক আছে। প্রতিটি আয়নীয় যৌগ কেলাস যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন, কি বলছে, প্রতিটি আয়নীয় যৌগ কেলাস আয়নীয় যৌগ কি হয়ে গেল, প্রতিটি কেলাস অসংখ্য আয়নীয় যৌগের কেলাস অসংখ্য কি, অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন, অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা, এটা দ্বারা স্পেলিং ঠিক লিখেছি তো, কই গেল, ক্যাটায়ন ও দ্বারা গঠিত একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায়, ও ভাই সাহেব, হ্যাঁ ঠিকঠাক লিখেছি, সুনির্দিষ্ট ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায়, ত্রিমাত্রিক আকার মানে 3D, যে আকারটা দেখালাম ওটা 3Dতে হয়, তাই কি ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায় আয়নীয় যৌগে কোনো বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব থাকে না। ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায় ও ভাই সব ভালো করে লেখ ভাই, মানুষ নালে, আকার বিশিষ্ট স্পেলিং, কি বিশিষ্ট আকার হয়ে গেল, আকার বিশিষ্ট, হ্যাঁ ঠিক লিখছি, আকার বিশিষ্ট হওয়ায় কি হয়েছে, আয়নীয় যৌগের বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব থাকে না, হাতের লেখা খুব খারাপ, ইউ গাইজ হ্যাভ টু বি অ্যাডজাস্টেড। ভাই সাহেব সত্যি খুব খারাপ, আমাকে একটু ভালো করতে হবে, থাকে না। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য। কি বলবো, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নীয় যৌগের ক্ষেত্রে কি আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় দেবে, এটা তোমাদের কি লিখতে হবে, কি প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য, দেখতে পাচ্ছ এটা অসংখ্য লেখা, ঠিক আছে, প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায়, কি অসংখ্য ক্যাটায়ন অ্যানায়ন দ্বারা, ওই যে তোমাদের দেখালাম যে কেলাস, একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক মানে 3D, থ্রি ডাইমেনশন, ঠিক আছে, আকার বিশিষ্ট হওয়ায় আয়নীয় যৌগের বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব থাকে না, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য। কি সংকেত ভর কথাটি প্রযোজ্য। বোঝা গেছে? সাবাস, ঠিক আছে। হ্যাঁ, তো এবার আজকের এত অবধি রাখছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট তো হয়ে গেছে মিনিমাম, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট তো হয়ে গেছে, তাহলে কী করবো, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে না,
আমি ভাবছিলাম যে কী করা উচিত, মানে আইনীয় যৌগ। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে আর 15 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমার মনে হলো একটু লোভ 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 মানুষকে নষ্ট করে, তুমি জানো তো? হ্যাঁ, তো আমার একটু লোভ হচ্ছে, 1.5 ঘন্টা তো পড়ানো যায়। হ্যাঁ, তো কি দেখো, 1.5 ঘন্টা, আজ যদি 1.5 ঘন্টা পড়ে দিই, কালকের চ্যাপ্টার শেষ, এইটা পরশু দিন নেক্সট চ্যাপ্টার, বোঝা গেছে? তো কি তৈজজি বা আইনীয় যৌগ গঠনের শর্ত, তৈজজি বা আইনীয় যোজি গঠনের শর্ত, 2-3টে শর্ত আছে, মানে কন্ডিশন, মানে কী কী মানে কখন তৈজজি বা আইনীয় যোজি বন্ধন হবে বা কখন সমযোজী বন্ধন হবে, তার একটা শর্ত আছে, ঠিক আছে? কি প্রথম শর্ত, আইনীয় যৌগ গঠনকারী মৌলগুলির ক্ষেত্রে ক্যাটায়ন গঠনকারী মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা হওয়া দরকার 1, 2 অথবা 3। মানে কি বলছে, আইনীয় বন্ধন গঠনকারী মৌলগুলির ক্ষেত্রে যারা ক্যাটায়ন গঠন করে, ধরো যে এটা একটা আইনীয় যোজি মৌল, বা ধরো যে তোমাদের এরমভাবে বোঝাবো না, ধরো যে এ, হ্যাঁ, আর বি একটা আইনীয় যোজি যৌগ, ঠিক আছে? আইনীয় যোজি একটা আয়নীয় যৌগ, ঠিক আছে? আয়নীয় যৌগ, ঠিক আছে? তাদের মধ্যে ধরো, দেখো সবসময় যখন তোমাদের এই একটা সংকেত দেওয়া থাকবে, তখন বাঁদিকে যেটা থাকে, বাঁদিকে সেটা সবসময় কী হয়, ক্যাটায়ন হয়, আর ডান দিকে যেটা থাকে সেটা সবসময় কী হয়, অ্যানায়ন হয়, ঠিক আছে? এবার তাহলে কি বলছে এখানে, যে বাঁদিকে যেটা থাকবে তার সবসময় তড়িৎ যোজ্যতা, যেটা আমি বললাম যে কট ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে, বাঁদিকেরটা তো সবসময় বর্জন করবে, হ্যাঁ? তো তার তড়িৎ যোজ্যতা সবসময় কত হতে হবে, হয় 1, নয় 2, ম্যাক্স টু ম্যাক্স 3 হতে পারে। কত হতে হবে, 1 বা 2 বা ম্যাক্স টু ম্যাক্স 3 হতে পারে, ঠিক আছে? তাহলে যাদের তড়িৎ যোজ্যতা 4, তারা কি হবে, আইনীয় বন্ধন তৈরি করবে না, বা আইনীয় যৌগ তৈরি করবে না। তড়িৎ যোজ্যতা 4 কার্বনের তড়িৎ যোজ্যতা 4, সিএল নয়, কার্বনের তড়িৎ যোজ্যতা কত হয়, 4, বোঝা গেছে? দেখো কার্বনের আমি তোমাকে বলে দিচ্ছি ইলেকট্রন কনফিগারেশন কি হয়, 1s2 2s2 2p 2p কত হয়, 2, হ্যাঁ? তাহলে এখানে দেখো আরও 8টি ইলেকট্রন লাগে, তাই তো? আরও 8টা বলছি, আরও 4টি ইলেকট্রন লাগবে, তাই তো? একে স্টেবল করতে গেলে, তাহলে বা 4টি ইলেকট্রন হয় দিতে হবে, হয় 4টি ইলেকট্রন, এই 4টি ইলেকট্রন হয়তো দিয়ে দিল, তাহলে 2s হয়ে যাবে, তাই তো? আর যদি ওর মনে হয় যে নিয়নের আশেপাশে যাবে, তাহলেও 4টে লাগবে। যদি মনে হয় ধর যে যদি 4টে ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে এটা কার, হিলিয়ামের তো ইলেকট্রনিক কনফিগারেশন। আর যদি মনে হয় যে ওর 4টি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কার কনফিগারেশনে চলে যাবে, আর্গনের। বোঝা গেছে? আর্গনের, তাই তো? তাই কি কার্বন যেহেতু 4 হয়ে যাচ্ছে তোর যোজ্যতা, তাই কার্বন কখনো কি তৈরি করে না, আইনীয় যৌগ কখনো গঠন করে না, তাহলে কি প্রথম শর্ত কি হলো, যারা ক্যাটায়ন হবে, যে মৌলটা ক্যাটায়ন হবে তার তড়িৎ যোজ্যতা হতে হবে 1, 2 বা অথবা 3, বা ম্যাক্স টু ম্যাক্স কত হবে, 3। এবং আয়ন গঠনকারী মৌলগুলির যোজক ইলেকট্রন হওয়ার সংখ্যা হওয়া দরকার 5, 6 অথবা 7। মানে কি বলছে যে যোজক ইলেকট্রন সংখ্যা মানে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, ধরো যে আমার যেরকম সিএল এর যোজ্যতা কক্ষে টোটাল কটা ইলেকট্রন থাকে, সিএল এর দেখো 3s2 3p6, তাই তো? 3p5, তাহলে সিএল এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন, 7টা, তাই তো? হ্যাঁ, তারপর সিএল এর আগে চলে আসো একটুখানি, সিএল এর আগে ধরো যে সিএল এর এখানে ধরো যে ফ্লুরিন আছে, ফ্লুরিনেরও 7টা থাকে, হ্যাঁ? অক্সিজেনের টোটাল কটা থাকে যোজ্যতা কক্ষে, 6। অক্সিজেনের আরেকটু আগে আসো, কি অক্সিজেনের আগে, আমিও ভুলে গেছি, অক্সিজেনের আগে কি হয়, নাইট্রোজেনের কত হয়, নাইট্রোজেনের হয় হচ্ছে কি 5টা। নাইট্রোজেনের কটা ইলেকট্রন থাকে যোজ্যতা কক্ষে, 5টা। তার নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি জানো তো, নাইট্রোজেনের টোটাল 7টা ইলেকট্রন থাকে, তাই কি হয় 1s2 2s2 2p3, তাই তো? তাহলে টোটাল কটা ইলেকট্রন যোজ্যতা কক্ষে, 5টা। তাহলে কি বলছে যে এবং
অ্যানায়ন গঠনকারী মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা, যোজক ইলেকট্রন এটা যোজ্যতা কক্ষে যেহেতু আছে, বা শেষ ইলেকট্রন যে কক্ষটা তাকে যোজ্যতা কক্ষ বলা হয়, ঠিক আছে। যোজক ইলেকট্রন সংখ্যা হওয়া দরকার 5, 6 অথবা 7। এই যে 5 নাইট্রোজেনও ফর্ম করবে, অক্সিজেনও ফর্ম করবে, ক্লোরিনও ফর্ম করবে, কি আয়নীয় বন্ধন, ঠিক আছে, বা আয়নীয় যৌগ তৈরি করবে। কিন্তু যাদের চার তারা আয়নীয় বন্ধন গঠন করে না, যেরকম কার্বন, তারপর কি কার্তিক, শিব, পার্বতী, কার্তিক, শিব, গণেশ, সাং পার্বতী, কার্তিক, শিব, গণেশ, সাং পার্বতী, পিবি পার্বতী, বি। এরা কি করে? এরা আয়নীয় বন্ধন তৈরি করে না। এরা কি আয়নিক বন্ডিং, বা ইংলিশে লিখলে কি হয় আয়নিক বন্ডিং ক্রিয়েট করে না, কি তৈরি করে না। বোঝা গেছে? কারণ কি এদের যোজ্যতা কক্ষে 4টে করে ইলেকট্রন থাকে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে আয়নীয় যৌগ গঠনের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন গঠনকারী মৌলগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেকটাই বেশি দরকার। মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বলতে কি বলছো? বলছে যে এইটার তড়িৎ ঋণাত্মকতা আর এইটার মানে ধরো যে এ আর বি, ঠিক আছে, যদি আয়নীয় যৌগ যদি ক্রিয়েট করতে হয় তাহলে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, মানে এটার তড়িৎ ঋণাত্মকতা আর এটার তড়িৎ ঋণাত্মকতার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকা উচিত। এবার ডিফারেন্সটা কত সেটাও এখানে বলা আছে। ডিফারেন্সটা হচ্ছে কি মিনিমাম ডিফারেন্স থাকা উচিত 1.9। কত? 1.9। বোঝা গেছে? এবার তোমরা বলছো এটা দাদা কি বললে? হ্যাঁ মাথার উপর দিয়ে চলে গেল। এর আবার কি করে তড়িৎ ঋণাত্মকতা থাকবে, তাই না? এ তো একটা তড়িৎ ধনাত্মক মৌল, এর তড়িৎ ঋণাত্মকতা খুবই কম থাকবে, তাই তো। আর বি এর যেহেতু বি একটা তড়িৎ ঋণাত্মক মৌল হবে, তড়িৎ ঋণাত্মক মৌল মানে বি তো সবসময় ইলেকট্রন নিতে চাইবে, তাই না? তাই তড়িৎ ঋণাত্মক, তাই এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হবে আর এর খুব কম হবে। বোঝা গেছে? কিন্তু আর এদের মধ্যে ডিফারেন্সটা মিনিমাম কত দরকার যাতে এরা আয়নীয় বন্ধন তৈরি করে? কত দরকার? 1.9। বোঝা গেছে? 1.9। নেক্সট কি বলছে? আয়নীয় বন্ধন গঠনের ক্ষেত্রে কই গেল? আয়নীয় বন্ধন গঠনের ক্ষেত্রে যে মৌলগুলি ক্যাটায়ন গঠন করবে তাদের অ্যানায়ন বিভব যথেষ্ট কম হতে হবে, এবং যে মৌলগুলি অ্যানায়ন গঠন করবে তাদের ইলেকট্রন আসক্তি যথেষ্ট বেশি হতে হবে। পর্যায় সারণী এগুলো এইটা তোমাকে জানতে হবে না, বা জানতে হবে। এটা কি বলছে? ক্ষেত্রে এটা আমাকেও পড়তে হবে ভাই। রাজবীর কাট রাজবীর কাট। হ্যাঁ, তো লাস্ট কি আছে? কি বলছে লাস্ট? বলছে যে আয়নীয় বন্ধন গঠনের ক্ষেত্রে যে মৌলগুলি ক্যাটায়ন গঠন করবে তাদের আয়নন বিভব মানে ওই যেটা ইলেকট্রনটাকে ছাড়ার যেটা থাকে, তোমরা আরও পড়বে পরে, ইলেকট্রনটাকে ছাড়ার যে প্রবণতা আয়নীয় বিভব সেটাকে বলে, ঠিক আছে। আয়নীয় বিভব তাদের কত হবে? তাদের যথেষ্ট কম হতে হবে ইলেকট্রনটাকে ছাড়ার জন্য, ঠিক আছে। যার যত আয়নীয় বিভব যত কম হয় সে তত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয়। বুঝতে পেরেছো? আয়নীয় বিভব তত যথেষ্ট কম হতে হবে, এবং যে মৌলগুলি অ্যানায়ন গঠন করবে তাদের ইলেকট্রন আসক্তি যথেষ্ট বেশি হতে হবে। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে কি ইলেকট্রনটাকে নেবার প্রবণতা, কি বলছে? ধরো যে এ হচ্ছে গিয়ে ক্যাটায়ন গঠন করবে, তার জন্য এর আয়নীয় বিভব কি? আয়নন বিভব। এইটার মানে হয় হচ্ছে গিয়ে ইলেকট্রনটাকে কে কত বেশি ভালোবাসে, এটা তার তত বেশি থাকবে যে ইলেকট্রনটাকে, মানে যে যত বেশি তড়িৎ ঋণাত্মক হয় তার আয়নন বিভব তত বেশি হয়। তোমরা এটাকে মনে রাখতে পারো, যে যত বেশি তড়িৎ ঋণাত্মক হয় তার আয়নীয় বিভব তত বেশি হয়, তাই তো। তাই কি বলছে? আয়নীয় বিভব এর বা যার ক্যাটায়ন হবে, এ তো ক্যাটায়ন হতে চায়, তাহলে তার আয়নন বিভব কী হবে? কম হতে হবে। আর কি বলছে? বি এর বা যে
অ্যানায়ন হতে চায়, যে অ্যানায়ন হতে চায়, বিয়ের কি হতে হবে, বিয়ের ক্ষেত্রে কি হতে হবে, হয়ে গেল গঠন করো তাদের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি কি হতে হবে, যথেষ্ট বেশি হতে হবে। ইলেকট্রন আসক্তি, ওটা স হয় না, তালিবর্ষ না দুবন্তস্য, ইলেকট্রন আসক্তি তত বেশি। আসক্তি মানে জানো তো, বলে না আমি তোর প্রতি আসক্ত হয়ে গেছি, মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা। যার ইলেকট্রনের প্রতি ভালোবাসা যত বেশি হবে, সে তো তত তাড়াতাড়ি ইলেকট্রনটাকে টানবে, সে তত তাড়াতাড়ি তোর ঋণাত্মক হতে হবে, তোর ঋণাত্মক আয়ন তো হতে হবে, এটা তাই না? বুঝতে পেরেছো? এটা তো অ্যানায়ন হতে হবে, তার জন্য এই ইলেকট্রন আসক্তিটাকে তত বেশি হতে হবে, এটাই হচ্ছে এই কথা। তার জন্য এই দুটো এই সব কথা যেটা বললাম, যে প্রথম ছিল হচ্ছে গিয়ে, প্রথমে কি ছিল, ওই যে তোর যোজ্যতা কক্ষ, প্রথম ক্যাটায়নগুলোর যোজ্যতা কক্ষ 1, 2 বা 3 হতে হবে, আর অ্যানায়নগুলোর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকতে হবে, 5, 6 বা 7টা ইলেকট্রন থাকতে হবে। হ্যাঁ, এই তারপরে নেক্সট কি বললাম, নেক্সট বললাম হচ্ছে গিয়ে আয়নিক বন্ডিং বা কি বলে, আয়নীয় যৌগ গঠন করার জন্য তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত থাকতে হবে, মিনিমাম 1.9 থাকতে হবে, ঠিক আছে? আর কি বললাম, লাস্ট আয়নীয় বন্ধন তৈরি করার জন্য যারা ক্যাটায়ন হতে চায়, যে মৌলগুলো ক্যাটায়ন হতে চায়, তার আয়নীয় বিভব অনেক কম থাকতে হবে, আয়নন বিভব অনেক কম থাকতে হবে, এবং যারা অ্যানায়ন হতে চায় বা যারা নেগেটিভ হতে চায়, নেগেটিভ চার্জ বা যারা ইলেকট্রনটাকে টানবে, তাদের ইলেকট্রন আসক্তি অনেক বেশি হতে হবে। বোঝা গেছে? গট ইট? এটাই ছিল হচ্ছে গিয়ে আজকে, মানে এটাই হচ্ছে গিয়ে নিয়ম, যে আয়নীয় যৌগ হতে গেলে কি কি শর্ত আছে। কালকে আমরা কি পড়বো, কালকে আমরা এই আয়নীয় যৌগের কিছু বৈশিষ্ট্য পড়বো। তারপরে চেষ্টা করবো, আমি জানি না হবে কি না, কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয় এবং সমযোজী বন্ধনের সবটা পুরোটা শেষ করা, তাহলে আয়নীয় ও সমযোজী বন্ধনটা কালকে শেষ হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ, আজকে অনেক দিন পর আমি পড়িয়েছি, জানি না আমার কেমন পড়ানো হয়েছে, প্লিজ একটু কমেন্ট করো। জানি না, আমি সরি বলছি আবার, যে এতদিন তোমাদের পড়তে এত ব্রেক করে দিয়েছি, সো সরি। আগে সরিটা আগে লিখে দিই, সো সরি। আমি আমি বলছি এই জিনিসটা আর হবে না, ঠিক আছে? যে এতদিন ধরে যে ক্লাস করাচ্ছে না, এই জিনিসটা আর হবে না। বোঝা গেছে? আমি পুরো তোমাদের সাথে আমিও একটা প্লেজ নিচ্ছি আজকে, প্লেজ বা যেটা ওথ বলে বা কি বলে, প্রতিজ্ঞা করছি যে আমি পুরো যতদিন এটা পুরো সিলেবাসটা শেষ হচ্ছে ততদিন একটাও ভিডিও মিস যাবে না। বোঝা গেছে? সো সরি। আমি এবার পুরো খুব ভালো করে টেনে দেবো কি পুরো নভেম্বর মাসের আগেই চেষ্টা করবো শেষ করার, বা নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে শেষ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো ডোন্ট টেক চাপ। আর আজকের এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, যে তুমি এতক্ষণ ধরে আমার বক শুনলে। যারাই শুনেছো, জানি অনেকে পালিয়ে গেছে, অনেকে আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার ট্রু কি বলে, আমাকে খুব ভালোবাসো, এই ভালোবাসা দেওয়ার জন্য, আর আমাকে একটু মাঝে মাঝে এরকম গাইড করার জন্য খুবই ধন্যবাদ। যেই ছেলেটা আমাকে বললো কমেন্টে, তাকেও খুব ধন্যবাদ আমাকে বলার জন্য, ঠিক আছে? আর কি বলবো, আর কিছু বলার নেই, অনেক ধন্যবাদ বলে নিয়েছি। সত্যি খুব ধন্যবাদ, কারণ আমার তো পড়াতেই চাই, ঠিক আছে? এবার আমি মাঝে মাঝে ট্র্যাক থেকে বাইরে চলে যাই, এবার 2-1 এরকম তোমাদের ক্ষেত্রে সাথেও হয়, যে তোমাদের মাঝে মাঝে মনে হয় যে পড়বো না পড়তে ইচ্ছা করছে না, ঠিক আছে? তারপরে যে তোমাকে ধরো যে তোমার দাদা বা দিদি বা কেউ একদিন হয়তো তোমাকে বোঝালো যে ভাই এই কারণে তুই পড়ে নে, কেন পড়ছিস না, ঠিক আছে? তোমাকে ট্র্যাকে, মানে আমি বিরেল না কি বলে, ট্র্যাক থেকে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে? আবার ট্র্যাকে ঢুকে গেছি। এবার আমি চেষ্টা কি আমি বলছি, আর এটা আর হবে না। হ্যাঁ, ঠিক আছে, পুরো সিলেবাস যতদিন না শেষ করছি, যতই কষ্ট হোক, 1 ঘন্টা ঘুমাই 2 ঘন্টা ঘুমাই, আমি পুরো সিলেবাস শেষ করব, তারপরে আমি দম নেব, ঠিক আছে? তারপরে পরের বছরের কথা ভাববো, ঠিক? তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।